আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। আহ, আজকে এই কোর্সের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই এই কয়েকটা পার্ট থাকে, স্কোপ, ভেরিয়েবলের স্কোপ, ফাংশন, এই পার্টগুলো থাকে। কারণ ওই হিসাবে বলতে পারো যে এই কোর্সের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আজকে। আজকের ক্লাসটা অন্যগুলোর চেয়ে একটু লং হবে হয়তো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, দেখো, প্রথমে যে পার্টটা সেটা হলো আমাদের ভ্যারিয়েবলের স্কোপ। স্কোপ দিয়ে রিয়েল লাইফে স্কোপ দিয়ে আসলে কি বোঝায়, যে সুযোগ। ধরো বলে না যে ধরো একটা ছেলে ইন্টারে সায়েন্সে পড়ে ভার্সিটি এসে জিজ্ঞেস করলো, ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করলো যে ওই সাবজেক্টগুলো পড়তে পারবে কিনা, বা ওর স্কোপ কি কি, ওর সুযোগ কি কি। এন্ড ভ্যারিয়েবলের স্কোপটা আসলে ওইরকম ভাবেই কাজ করে। ভ্যারিয়েবলের স্কোপ দিয়ে বোঝায় যে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, সেটা কোথায় কোথায় আমি ইউজ করতে পারবো, বা কোথায় কোথায় সেটার অ্যাক্সেস আছে আমার কাছে, সেটাকে বলে ভ্যারিয়েবলের স্কোপ বা স্কোপ অফ ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন তোমার স্কোপ অফ ভ্যারিয়েবলের পুরোপুরি তুমি যদি না বোঝো, তাহলে তোমার একটা ভ্যারিয়েবল এক জায়গায় ডিক্লেয়ার করছো, বা কোথায় ইউজ করতে চাইলে কোথায় ডিক্লেয়ার করতে হবে, এই জিনিসটা আসলে ঠিক মতো তুমি বুঝবা না। আচ্ছা, কে যেন সবাই- আচ্ছা, এখন আমাদের স্কোপটা নর্মালি তিন টাইপের হয়। একটা হলো ব্লক স্কোপ, ফাংশন স্কোপ, আর গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ বলতে বোঝায় যে এমন একটা ভ্যারিয়েবল বা এমন একটা জায়গা যেখানে সব ফাংশনের বাইরে, সব ফাংশনের বাইরে যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে ওই ভ্যারিয়েবলটা নর্মালি সব জায়গা থেকে তুমি অ্যাক্সেস করতে পারবা, সব জায়গায় তুমি ইউজ করতে পারবা। সেটাকে আমরা বলি গ্লোবাল স্কোপ। আর ব্লক স্কোপ জিনিসটা হলো, আমরা যেসব জায়গায় কোডের যেসব জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে একটা ব্লক বোঝায়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা, মানে যে এই ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেস যেটাকে বলে, এটা দিয়ে একটা ব্লক বোঝায়। এখন ব্লক স্কোপ কোনগুলা, যে এই পার্ট গুলা, এই পার্ট গুলাতে, এই পার্ট তুমি অনেক জায়গায় দেখছো। এই পার্টটা তুমি একটা ইফ এর মধ্যে দেখছো, একটা ফর লুপ লেখার সময় আমরা এই পার্ট, মানে এই কার্লি ব্রেস দেই, ফাংশন লেখার সময় আমরা কার্লি ব্রেস দেই। এই সবগুলো একটা ব্লক বোঝায়, ঠিক আছে? এখন ব্লক স্কোপ জিনিসটা ওইটাই, যে তোমার এই ব্লকের ভিতরে যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভ্যারিয়েবলটা শুধু ওই ব্লকের ভিতরেই ইউজ করতে পারবো, আর কোথাও ইউজ করতে পারবো না। আর ফাংশন স্কোপটাও আসলে ব্লক স্কোপের মধ্যেই পড়ে যায়, যেহেতু আমরা ব্লক এটা দিয়েই মিন করতেছি। কিন্তু আমাদের ফাংশনের ক্ষেত্রে সেটাকে আলাদা করে স্কোপ বলা হয় আর কি। আচ্ছা, আমরা আরেকটু আগে তাহলে প্রথমে আসো তাহলে ব্লক স্কোপ। ব্লক স্কোপ কেমন, এখানে দেখো একটা উদাহরণ আছে, যে একটা এই যে কার্লি ব্রেস দিয়ে এখানে ব্লক বোঝানো হয়েছে। উপরে একটা, নিচে একটা কার্লি ব্রেস। এই কার্লি ব্রেসের ভিতরে দেখো একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ইন্টিজার এক্স ইকুয়াল টু 10। তাহলে এই ইন্টিজার এক্স শুধু এখানেই আমি অ্যাক্সেস করতে পারবো, এই কার্লি ব্রেসের ভিতরেই। আমি যদি বাইরে এসে আমি এক্স কে কিছু করতে চাই, বা এক্স কে প্রিন্ট বর বা অ্যাক্সেস যে কোনো কিছু যদি করতে চাই, আমি পারবো না। বলবে যে এই এক্স ভ্যারিয়েবলটা আমার এই স্কোপে অ্যাভেলেবল নাই, ঠিক আছে? আমরা একটা কোডের ছোট একটা উদাহরণ দেখে আসি। আচ্ছা, দেখো, কোডের স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি এখানে একটা ধরো ইফ ব্লক আমি দিব। ধরো আমি বললাম যে ইফ উপরে একটা ভ্যারিয়েবল আমি ইউজ করি, ইন্টিজার এক্স ইকুয়াল টু, ধরো 5 আগে থেকে আমি বলে রাখছি। বলছে যে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 5, তার মানে এই যেহেতু এই কন্ডিশনটা ট্রু, এই ব্লকের ভিতরে আমার কোডটা এক্সিকিউট হবে। তাহলে দেখো, ব্লকের ভিতরে আমি আরেকটা জিনিস লিখি, একটা নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ওয়াই ইকুয়াল টু 5 বা ওয়াই ইকুয়াল টু 10। এখন এই ভ্যারিয়েবলটা আমি চাইলে এখানে প্রিন্টও করতে পারবো না, বা এটাকে কোনো অ্যাক্সেসই করতে পারবো না। দেখো, আমি এখানে এটা প্রিন্ট করার ট্রাই করতেছি। আমি এক্সও দ্বারা এক্সও প্রিন্ট করি, দেখো, আলাদা প্রিন্ট করবো। আচ্ছা, দুইটা এক্স আর ওয়াই দুইটাই আমি প্রিন্ট করতেছি। এখন
দেখো একটা ইরর চলে আসছে এখানে, দেখো কি বলছে, ওয়াই ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, মানে ওয়াই দেখো আমার শুধু এই স্কোপে লিমিটেড, এর উপরেও ইউজ করা যাবে না, এর নিচে ইউজ করা যাবে না, শুধু এই পার্টটার সাথে, এই পার্টে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে ওয়াই ভ্যারিয়েবলটা, তাহলে এই পার্টেই আমার শুধু অ্যাভেলেবল। এখানে শুধু ভ্যারিয়েবল কেন, আমি যদি একটা অ্যারেও ডিক্লেয়ার করতাম সেম কাহিনী হইতো, ঠিক আছে। অ্যারে আমি বলতেছি 10 সাইজের একটা অ্যারে নিব। আচ্ছা, আর আমি এই অ্যারেটাও এখানে ইউজ করতে পারবো না। আমি যদি বলি যে অ্যারে 9 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করো, এখানেও সেম কাজই বলছে, এই যে অ্যারে বা এই ভ্যারিয়েবলটা ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, ঠিক আছে। তাহলে এই যে ভ্যারিয়েবল কোথায় ডিক্লেয়ার করলে কোথায় ইউজ করা যাবে, এটাই আসলে আমাদের মেইনলি স্কোপের কাজটা। তাহলে এটা ছোট একটা ব্লক স্কোপের একটা উদাহরণ গেল। এরপরে আমার যেটা আছে ফাংশন স্কোপ। ফাংশন স্কোপ কিরকম, আমি যদি একটা ফাংশন লিখি, ধরো ফাংশনের পার্ট তো তোমাদের সামনেই দেখাবো, তার ছোট একটা ফাংশন লিখি। ধরো একটা ফাংশন লিখলাম, কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড মানে হলো কোনো কিছু রিটার্ন করবে না। আমি বললাম ফাংশনের নাম হলো টেস্ট, ঠিক আছে, কোনো প্যারামিটার নিবে না, জাস্ট ওর ভিতরে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার এ বি সি ইকুয়াল টু 5, ধরো এই ভ্যারিয়েবলটা। আচ্ছা, এখানে আমি একবার প্রিন্ট করে দেখি ভ্যারিয়েবলটা, দেখো। আচ্ছা, এখানে এবিসিটা প্রিন্ট করব, আবার ইফ ব্লকটা আমার বাদ। এখন এইখানে এসে আমি এবিসিটা আবার প্রিন্ট করার ট্রাই করব। তার আগে যেহেতু যাতে এই টেস্টের কাজটা করে, এই জন্য আমি টেস্ট ফাংশনটাকে একবার কল করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, আবার দেখো এই ডটা দিতেছে, এবিসি ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, ঠিক আছে। তার মানে এই এবিসি ভ্যারিয়েবলটা আমি স্কোপের ভিতরে ডিক্লেয়ার করছি, এটা কিন্তু এক্সিকিউট হয়েছে ফাংশনটা, কিন্তু তাও এই ভ্যারিয়েবলটা কিন্তু আমার শুধু এই ফাংশনের জন্যই লিমিটেড ছিল। এখন যদি আমি জাস্ট এটা কেটে দেই, তাহলে দেখো ঠিকই এক্সিকিউট করবে। এই যে টেস্ট যখন এই হলো, তখন এবিসি থেকে, টেস্ট ফাংশনের ভিতর থেকে এবিসির ভ্যালুটা প্রিন্ট হয়ে যাইতেছে যে 5, ঠিক আছে। বা 15 যদি দিয়ে দেই, 15 চলে আসছে। তার মানে আমার তোমার এই ইগুলা ভ্যারিয়েবল গুলা, একটা ব্লক আমরা দেখছি যে শুধু ব্লক স্কোপ, যেটা সেটা হলো যে ইফ এর এই যে কার্লি ব্রেস দিয়ে, এরপরে আর একটা স্কোপ হলো আমাদের এই ফাংশন স্কোপ। আচ্ছা, এরপরে থার্ডলি যে স্কোপটা আছে, যেটাকে আমরা বলি হলো এই যে, যেটাকে আমরা বলি গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপটা এরকম যে আমরা কোনো, গ্লোবাল স্কোপ বলতে সব ফাংশন, যত ফাংশন আছে কোনো ফাংশনের ভিতরে থাকবে না, সব ফাংশনের বাইরে থাকবে একটা ভ্যারিয়েবল। যেমন আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, ইন্টিজার, ধরো নাম দিলাম গ্লোব, গ্লোবের ভ্যারিয়েবলটা 5, এন্ড এই ভ্যারিয়েবলটা তুমি যত ব্লকই লেখো না কেন, আমি ধরো এখানে আরেকটা ইফের আরেকটা ব্লক লিখলাম, এখানেও আমি গ্লোব ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে পারবো। আমি একটা টেক্সট লিখে দিই যাতে আমার বোঝা যায় যে ইফ থেকে প্রিন্ট হইতেছে, প্রিন্ট ইন ইফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কাজ করি, একটু আগে যে আমরা টেস্টটা লিখছিলাম, টেস্ট ফাংশনটা, সেটাও আবার একটু লিখবো, সেখান থেকেও আমরা এই গ্লোবটাকে আমি অ্যাক্সেস করব। দেখো প্রিন্ট ইন ফাংশন বা টেস্ট। আচ্ছা, এখন দেখো তাহলে প্রিন্টিং দেখো কয়টা হয়। আচ্ছা, তাহলে দেখো আমার গ্লোব ভ্যারিয়েবলটা, আচ্ছা ভ্যালু চেঞ্জ করে দিই 25, গ্লোব ভ্যারিয়েবলটা একদম উপরে আছে, যা মানে গ্লোবাল স্কোপে আছে। গ্লোব ভ্যারিয়েবলটা আমি একটা ফাংশনের ভিতরেও অ্যাক্সেস করার ট্রাই করতেছি, আবার একটা ইফ ব্লকের ভিতরে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। দেখো সব জায়গা থেকে এক্সিকিউট হয় কিনা। সব জায়গা থেকে হয়েছে। প্রথমে ইফ এর ব্লকটা এক্সিকিউট হয়েছে সিরিয়ালি, প্রথমে ইফ এর ব্লক থেকে যে গ্লোবালকে অ্যাক্সেস করতে পারছে। আবার টেস্ট যে ফাংশনটা ছিল সেটার ডেফিনেশনের ভিতরে ছিল যে তোমার গ্লোবটাকে প্রিন্ট করবে, সেটাও ওখান থেকে প্রিন্ট করে দিতেছে টেস্ট নিচে রান করানোর কারণে। বোঝা গেছে এই গ্লোবাল স্কোপ, তারপরে ব্লক স্কোপ আর ফাংশন স্কোপ, এই তিনটার আইডিয়া ক্লিয়ার হয়েছে তোমরা মোটামুটি। আহ, কারো কোনো কোয়েশ্চেন এই পার্টে, বোঝা গেছে কি? জি ভাইয়া, বুঝে গেছি। আচ্ছা, আমরা আবার স্লাইডে ফিরে যাই।
তাহলে দেখো ব্লক স্কোপের উদাহরণ এখানে ছিল, এরপরে ফাংশন স্কোপ যেটা আমরা অলরেডি ডিসকাস করছি, এরপরে গ্লোবাল স্কোপটাও, সেটাও দেখো সব ফাংশনের বাইরে একটা ভ্যারিয়েবল যেটা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এরপরের পার্টে যেটা আসে সেটা হলো স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবল দিয়ে বোঝায় যে আমি ধরো এই যে এই উদাহরণ হিসাবে এই পার্টটা একটু দেখো, এই যে একটা ফাংশন এখানে আছে, এই ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি ইন্টিজার কাউন্ট। এই কাউন্টটা ডিক্লেয়ার করছি, কিন্তু সামনে একটা কিওয়ার্ড আছে সেটা হলো স্ট্যাটিক লেখা। আচ্ছা, স্ট্যাটিক দিয়ে যেটা বোঝায় সেটা হলো এই ভ্যারিয়েবলটা, আচ্ছা নরমালি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্ট্যাটিক মানে কি, বা ফিজিক্সের স্থির ভাই। স্থির মানে যেটা একদম ফিক্সড, বলা যায় ফিক্সড একটা জিনিস, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক দিয়ে বোঝায় যে এখানে আমি যখন স্ট্যাটিকটা লিখে দিব তখন এই ভ্যারিয়েবলটা শুধু একবারই ইনিশিয়ালাইজ হবে। দেখো এই ভ্যারিয়েবলটা কিন্তু আমরা এখানে ইন্টিজার কাউন্ট ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে দিছি। তাহলে আমি ফাংশনকে নর্মালি আমার যদি স্ট্যাটিকটা না থাকতো তাহলে আমি ফাংশনকে যতবার কল দিতাম এই কাউন্ট ভ্যারিয়েবলের এখানে এসে ডিক্লেয়ার হইতো, ওর ভ্যালু হয়ে যেত জিরো, প্রত্যেকবার কিন্তু ওর ভ্যালু জিরো হয়েই থাকতো, যতবার কল দিতেছি জিরো হয়ে থাকতো। কিন্তু স্ট্যাটিক লেখার কারণে যেটা হবে, ও ডিক্লেয়ার হবে একবারই, মানে ও একবারই ক্রিয়েট হবে, কিন্তু প্রত্যেকবার আমরা যখন আবার যখন এই এই পার্টে চলে আসবে তখন এইটা ইগনোর করে ফেলবে, তখন আর ওকে নতুন করে ডিক্লেয়ার করবে না, ওর জাস্ট আগের ভার্সনটাকেই ইউজ করে করে বারবার ওটাকেই মানে ওটাকেই বারবার এখানে এক্সিকিউট করবে। বাই কাউন্ট এক বাড়াচ্ছে না, তোমার ওই আগে প্রথমবার যে আমি ইনিশিয়ালাইজ করছিলাম জিরো দিয়ে সেটাকে প্রত্যেকবার এক করে বাড়াই দিবে। আমরা এটারও একটা কোডের উদাহরণ দেখি। স্ট্যাটিক অত একটা ইউজ হয় না, কিন্তু এটাও একটা ভালো জিনিস, অন্য কোথাও অনেক জায়গায় আছে ইউজ হয়। তো এটারও একটা উদাহরণ আমরা দেখে আসি খুবই। আচ্ছা দেখো তাহলে আচ্ছা সাবলাইম তো দেখা যাচ্ছে তাই না? হ্যালো, জি ভাইয়া দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ধরো আমরা এখানে আর ফাংশন ইউজ করতেছি না, এখানে আমরা জাস্ট একটা লুপ ইউজ করব, ফর লুপ। তাহলে আমি বলতেছি যে একটা লুপ ফর ইন্টিজার i ইকুয়াল টু 1 i লেস দেন ইকুয়াল 10 i প্লাস প্লাস, মানে আমি এটা 10 বার রান করবে, ঠিক আছে। এখন নরমালি আমি যদি এখানে এভাবে লিখি ইন্টিজার x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু x প্লাস 1, মানে এক বাড়াই দিচ্ছে, অথবা x প্লাস প্লাস দিলেও সেম কাজই হবে, এক বাড়াবে, বাড়ানোর পরে জাস্ট ওই ভ্যালুটাকে আমার প্রিন্ট করে দিবে, ঠিক আছে। সেকেন্ড লাইন দিয়ে দিই, দেখো তাহলে তোমরা একটু গেস করো তো এখানে হবে কি, প্রত্যেকবার মানে প্রিন্টের কাজটা 10 বার হবেই, এগুলাও 10 বার হবে, প্রত্যেকটা 10 বার হবে, কিন্তু প্রিন্ট কি হবে, আমার শেষ পর্যন্ত আউটপুটটা কি হবে? 1 থেকে 10 পর্যন্ত। এক থেকে আমি আই কে প্রিন্ট করতেছি না, আমি জাস্ট এক্স কে প্রিন্ট করতেছি। তোমার ভাইয়া ওয়ান হবে। শুধু ওয়ান হবে, কারণ আবার দেখো প্রত্যেকবার নেক্সট ইটারেশনে যখন আসবে তখন আবার ওটাকে নতুন করে ডিক্লেয়ার করতেছি, নতুন করে ডিক্লেয়ার করে আবার ভ্যালু জিরো অ্যাসাইন করে দিতেছি, আবার এক বাড়াচ্ছি, আবার প্রিন্ট করতেছি। দেখো আমি প্রিন্ট করে দেখাই। আচ্ছা আচ্ছা রিটার্ন কেটে দিচ্ছি। আচ্ছা দেখো প্রত্যেকবারে এই যে না যে দেখো প্রত্যেকবার ওয়ান করে প্রিন্ট হচ্ছে, সব ওয়ান, মানে বারবার জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে আর ওয়ান দিয়ে ওয়ান প্রিন্ট হচ্ছে। এখন আমি জাস্ট যদি এখানে স্ট্যাটিক করে দেই, মানে স্ট্যাটিক দিয়ে কি বোঝাবে যে ও জাস্ট একবার ডিক্লেয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো কি হয়ে যায়, দেখছো মানে প্রথমবার যে ডিক্লেয়ার হয়েছিল জিরো দিয়ে, এরপরে প্রত্যেকবার ওই ভ্যালুটা ইউজ করতেছে, নতুন করে ডিক্লারেশন আর হচ্ছে না, ওই ভ্যালুই প্রত্যেকবার এক বেড়ে বেড়ে 1 2 3 4 ভেবে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে, বুঝা গেছে। এটাই জাস্ট স্ট্যাটিকের কাজ, মানে একটা ভ্যারিয়েবল কোনো জায়গায় যদি স্ট্যাটিক লেখো তাহলে ওই ভ্যারিয়েবলটা বারবার ডিক্লেয়ার হবে না, জাস্ট একবারই ডিক্লেয়ার হবে, কোনো সময় যদি নতুন করে এক্সিকিউট হয় ওই পার্টটা, ওইটা রিডিক্লারেশন হবে না আর কি, এটাই। আচ্ছা তাহলে স্ট্যাটিকের কাজটা গেল। এরপরে আরেকটা আছে সেটা স্কোপ রেজুলেশন অপারেটর, এটার সাথে তোমরা অলরেডি পরিচিত। আমরা ওই যে অনেক সময় মানে যখন
নেম স্পেস না ইউজ করি তখন সেটা নেম স্পেস না ইউজ করে কি লেখা যায়, সিআউট যেহেতু এসটিডি নেম স্পেসের ভিতরে ইনক্লুডেড, আমরা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে পারি বোঝানোর জন্য যে এই জিনিসটা কার ভিতরে আছে বা কোন স্কোপের ভিতরে আছে, এটা বোঝানোর জন্য ইউজ করা যায়। এখন এটার রিয়েল লাইফ ইউজ শুধু এইচটিডির ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, ভ্যারিয়েবলের স্কোপে খুব একটা ইউজ করা হয় না, এই জন্য আমরা এই পার্টটা আপাতত স্কিপ করতেছি। ঠিক আছে, এরপরে আসো আমাদের অন্যতম ফোকাস, যেটা সব ল্যাঙ্গুয়েজেই মোটামুটি অ্যাভেলেবল, সেটা হলো আমাদের ফাংশন। এটা হলো আমাদের ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশন হলো আমাদের ম্যাথে যেরকম আমরা ফাংশন করতাম ওই রকমই, ওই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, এরকম যে এক্স আমরা প্রথমে এক্স দিতাম, এক্স এর একটা ভ্যালু যেটাকে আমরা বলতাম ডোমেইন, ডোমেইন একটা দিতাম, এরপর ওই অনুযায়ী ও একটা আউটপুট দিত বা রেঞ্জ আমরা পাইতাম। ঠিক আছে, ডোমেইন আর রেঞ্জ। আর এখানেও জিনিসটা ওই রকমই, ফাংশনের আমরা দেখো প্যারামিটার পাস করি, এরপরে ও রিটার্ন টাইপ, ও কিছু রিটার্ন করতেও পারে নাও করতে পারে, বা স্পেসিফিক কিছু কাজ অনেক সময় করে আমরা ওকে দিয়ে যা করাইতে চাই। আচ্ছা, এটাই আমাদের হলো ফাংশনটা এখানে। এখন দেখো ফাংশনের সুবিধা কি, যে তুমি ধরো তুমি ধরো যে কোডে একটা কাজ তুমি বারবার করতে চাও, যেমন আমি বলতেছি যে যেমন আমাদের প্রিন্ট করার যে কাজগুলো আমরা কি করি, সি ইন সি আউট, এগুলো তো ফাংশনের মতোই কাজ করে। এখন এর ভিতরে তো কোড আসলে লেখাই আছে, সি ইন সি আউট এগুলো সব লাইব্রেরিতে ডিক্লেয়ার করা অবশ্যই, ও ডেফিনেশনটা লাইব্রেরির ভিতরে দেওয়া আছে। এখন ওটা একটা ফাংশনের মতোই কাজ করতেছে, and তুমি ওই পার্টটা তোমার বারবার লেখা লাগতেছে না, জাস্ট ওই সি আউটকে লিখে তুমি আউটপুট দিয়ে দিতে পারতেছো, তার মানে একটা কোড বারবার রিইউজ হইতেছে এই ফাংশন ভাবে লেখার কারণে। আচ্ছা, তাহলে বেনিফিটটা কি, আমার কোড রিইউজ করা যাচ্ছে। মডুলারিটি, মডুলারিটি বোঝায় যে আসলে তোমার কোডটা দেখতে ক্লিন হবে, বা তুমি ছোট ছোট একটা অংশ, মানে একটা কোডকে বারবার রিপিট করতেছো না, ছোট একটা পার্ট লিখে সেটাই অনেক জায়গায় ইউজ করতেছো, সেটা মডুলারিটি বলে। আর ইজিয়ার ডিবাগিং দিয়ে বোঝা যায় তুমি যেহেতু একটা সিঙ্গেল কোডে অনেক জায়গায় ইউজ করতেছো, তাহলে তোমার যদি কোডে ইরর থাকে তাহলে তোমার স্কোপ কিন্তু কমে যাচ্ছে, যে কতটুকু চেক করা লাগবে সেটা কমে যাচ্ছে। তোমার ছোট একটা এক জায়গায় ডেফিনেশন আছে, সেখান থেকে যেহেতু পুরো কোডটা কাজ করতেছে। আচ্ছা, তাহলে এই তিনটা পার্ট আমাদেরও প্রোভাইড করবে। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখি বা কিভাবে ফাংশন ইউজ করা লাগে সেই পার্টগুলো আমরা একটু দেখি। দেখো ফাংশন লেখার, সি প্লাস প্লাস এ ফাংশন লেখার ফরম্যাটটা হলো এরকম। প্রথমে ডিক্লেয়ার মানে তোমার রিটার্ন টাইপ দেওয়া লাগে, যে ও কি রিটার্ন করবে আমাকে, ওর কাজ শেষে ফাংশন এক্সিকিউশন শেষে বা ফাংশনের যে কোনো পার্টে ও আমাকে কি রিটার্ন করবে, সে কি কোনো ভ্যালু রিটার্ন করবে বা রিটার্ন করবে না, আর ভ্যালু রিটার্ন করলেও কোন ডেটা টাইপের ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, এটা আমার রিটার্ন টাইপ। এরপরে দিতে হয় ফাংশন নেম, ফাংশনের নামটা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে প্যারামিটার, যে ও কি কি ইনপুট নিবে আমার থেকে, বা কি কি ডোমেইন, ওর ডোমেইন কোনগুলা সেগুলো নিবে। এন্ড প্যারামিটারও তোমার তোমার জন্য কি বলে লিমিটেড না, তুমি ইচ্ছা মতো যে কোনো টাইপের প্যারামিটার, যে কোনো ডেটা টাইপের প্যারামিটার তুমি আনতে পারো। এরপরে কার্লি ব্রেস দিয়ে আমার ফাংশনের বডিটা বা ভিতরে এক্সিকিউশনটা কেমন হবে, ভিতরে কাজ কি কি করবে, সেটা হলো ফাংশন বডিতে আমরা লিখি। ঠিক আছে, এই পার্টটাকে আমরা বলবো ফাংশনের ডিক্লেয়ারেশন, বা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম। আর ভিতরের পার্টটাকে আমরা বলি ফাংশন ডেফিনেশন। ঠিক আছে, এখন এই প্রথম লাইনটা ফাংশনের ডিক্লেয়ারেশন, আর ভিতরের পার্টটা আমার ফাংশনের ডেফিনেশন, যে ওর কি কি কাজ করে। আচ্ছা, এখন ডেফিনেশন আর ডিক্লারেশনের মাঝখানে একটু তফাৎ আছে, সেই তফাৎটা আমরা একটু সামনে যে দেখব, ডেফিনেশন কি জিনিস আর ডিক্লেয়ার করা কি জিনিস। আচ্ছা, তাহলে বোঝা গেছে, রিটার্ন টাইপ, এরপরে ফাংশনের নাম, এরপর তার প্যারামিটার গুলা, যে ও কি কি ইউজ করবে বা ওকে কি কি আমি পাস করব ইউজ করার জন্য। আচ্ছা, এরপরে দেখো এখানে ছোট্ট একটা ফাংশনের এক্সাম্পল আছে। এই ফাংশনটাতে দেখো, তোমরা একটু বলো এই ফাংশনে রিটার্ন টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার। আর ও প্যারামিটার কয়টা নিতেছে? দুইটা। দুইটাই ইন্টিজার টাইপের, তাই না? আচ্ছা, আর ফাংশনের নামটা কি? অ্যাড। নামটা হলো আমাদের অ্যাড। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে একটা তফাৎ বলা আছে, ফাংশন ডিক্লারেশন আর ডেফিনেশন। আচ্ছা, ডিক্লারেশন আর ডেফিনেশন দেখো, আমরা রিয়েল লাইফে একটু কিছু এক্সাম্পল বলি। আমরা কোনো কিছু যখন ডিক্লেয়ার করি, যে আমি বললাম যে আমি তোমাদের সামনে আরো 5টা ক্লাস নিব, আমি জাস্ট ডিক্লেয়ার করলাম, আমি কিন্তু এখনো কাজ করিনি,
বা কিভাবে ক্লাসগুলো নিব এগুলো নিয়ে কোনো তথ্য দিইনি, আমি জাস্ট একটা ছোটখাটো একটা ডিক্লারেশন দিছি বা অ্যানাউন্সমেন্ট দিছি। তুমি অ্যানাউন্সমেন্ট বলতে পারো সেটাকে, ডিক্লারেশন না বলে অ্যানাউন্সমেন্টও বলতে পারো। এখন ডিক্লারেশনটা হলো যে এই ছোট পার্টটুকু, আমি জাস্ট বললাম যে আমার একটা ফাংশন আছে যে ফাংশন ইন্টিজার রিটার্ন করবে, ফাংশনের নাম এটা আর ফাংশনের প্যারামিটার এখানে এই টাইপের প্যারামিটার নিবে, ঠিক আছে। এখানে দেখো প্যারামিটারের কোনো নাম নাই, এরপরে এটার কোনো বডি নাই, মানে ওর ভিতরে কি কি কাজ হবে সেগুলো কিছু নাই, জাস্ট এই পার্টটাকে আমরা বলছি ডিক্লারেশন। এখানে আমি ডিক্লেয়ার করলাম যে এইটা আমার ফাংশন, এই ফাংশনের প্রপার্টি এইগুলা। আচ্ছা, আর ডেফিনেশনটা কোনটা? ডেফিনেশনটা হলো ডিক্লেয়ারের মতো পার্টটা তো থাকবেই, সেখানে তোমার ডাটা টাইপ গুলা মানে প্যারামিটার গুলার নামও থাকবে, আর অবশ্যই অবশ্যই ফাংশনের বডিটাও থাকবে, যেখানে ও কি কাজ করতেছে সেই পার্টটা থাকবে। এখন বোঝা গেছে ডিক্লারেশন আর ডেফিনেশনটার পার্থক্য কি? ডেফিনেশনটা জাস্ট ডিক্লেয়ার মানে সরি ডিক্লারেশনটা জাস্ট হলো অ্যানাউন্স করা যে হ্যাঁ আমার একটা ফাংশন আছে এরকম এরকম, আর ডেফিনেশনটা হলো ফুল ডেফিনেশন যে ও কি কি করবে কাজগুলা সহ। এখন ডিক্লারেশন ডেফিনেশনের এটা ডিফারেন্ট হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো আমার কোড অনেক বড় যখন কোড হয়ে যায় তখন কোডকে সাজানোর জন্য আমরা কিছু কাজ করি। যেমন আমরা একটু কোডিং এ চলে যাই আবার একটু। আচ্ছা দেখো কোডিং এর ভিতরে আমরা একটু চলে আসি আবার। আমাদের এখানে একটা আমরা ফাংশন ডিক্লেয়ার করব আর ডিফাইনও করব ডিক্লেয়ার করব। ওখানে যেমন ছিল উদাহরণ যেটা ছিল যে অ্যাড একটা ফাংশন, ঠিক আছে, ইন্টিজার, ধরো ইন্টিজার রিটার্ন করবে। আর মাইক থেকে যেন নয়েজ আসছে। আচ্ছা, ইন্টিজার তাহলে ও আবার রিটার্ন করবে ইন্টিজার, ওর নাম হো অ্যাড। আমি জাস্ট এখানে ওকে ডিক্লেয়ার করবো, ঠিক আছে, ডিফাইন করব না। তাহলে ওর নামটা আমি দিয়ে দিলাম আর ও কি কি নিবে সেটাকে বললাম। ও তিনটা ধরো প্যারামিটার নিবে, তিনটা ইন্টিজার নিবে। তাহলে এইটুকু শুধু আমাদের ডিক্লারেশন, আমি এখানে ওকে ডিফাইন করতেছি না। আমি চাইলে দেখো, চাইলে আমি নিচে এক জায়গায় ওকে ডিফাইন করতে পারি। ইন্টিজার আমি বললাম এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, রিটার্ন এ প্লাস বি প্লাস সি, তিনটা জিনিস যোগ করে রিটার্ন করে দিবে, ঠিক আছে। এটা ওর হলো ডেফিনেশন। আচ্ছা, এখন এইভাবে লেখায় আমার সুবিধাটা কি? ধরো আমার আমার কোডে মানে এটা ডেভেলপমেন্টের জন্য বেশি কাজে লাগে। ধরো আমার কোডে অনেকগুলা ফাংশন আছে, এখন প্রত্যেকটা ফাংশনই, আচ্ছা এখানে যদি আমি ডিক্লেয়ার না করে ডিফাইন করতাম তাহলে কিন্তু এটা অনেক বড় হইতো, তাই না? মানে এখানে ধরো আরো অনেক কিছু লেখা আছে, র্যান্ডম অনেক কিছু লেখা আছে, বা ফাংশনটা আমার বডি অনেক বড়। মানে এরকম ধরো আমার কাছে আরো 4-5টা ফাংশন আছে, তাহলে প্রত্যেকটা ফাংশন যদি এখানেই আমি ডিফাইন করতে চাই তাহলে আমার কোড কিন্তু অনেক বড় হয়ে যাবে, এই পার্টি দেখতে বিচ্ছিরি লাগবে। এখন কিন্তু আমি ধরো একজনকে ইজিলি বুঝাইতে চাই যে আমার এখানে কি কি ফাংশন অ্যাভেলেবল, তাহলে আমি যদি জাস্ট এখানে এরকম করে দিতে পারতাম ইন্টিজার ইন্টিজার এরকম করে, তাহলে আমার জন্য ইজি হইতো না? জাস্ট ও বুঝতে পারতো যে আমার কাছে কি কি ফাংশন অ্যাভেলেবল। আমি নিচে সে ফাংশনের বডিগুলো নিচে ডেফিনেশন দিয়ে দিব, তাহলে আমার কোডটা দেখতে সুন্দর, আবার তোমার কোডটা একজন নতুন একজন বোঝাও, তাকে বোঝানো ইজি। যদিও আমরা সিপিতে এটা খুব বেশি একটা ইউজ করি না, তাও ইউজ করতে পারো। আমি মানে পার্সোনালি আমি খুব একটা ইউজ করি না এটা। আচ্ছা, এখন তাহলে সাবের জিনিসটা আপাতত বাদ দিলাম। তাহলে আমার কি দেখো ফাংশনটাকে আমি কল করি, তাহলে ও ডাইরেক্ট যেহেতু রিটার্ন করবে সেই জিনিসটা আমি ওর থেকে রিটার্ন নিয়ে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি। আমি ধরো এটা লিখতে পারি অ্যাড 4 5 6 এন্টার। এই পার্টটা দেখো, এখানে হলো ফাংশনকে আমি কল দিচ্ছি। ফাংশন কল দেওয়ার সিস্টেমটা হলো জাস্ট ওর নামটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর ওকে কি কি পাস করবে সেটা দিতে হবে। কারণ পাস অনেকভাবে করা যায়, এখানে ডাইরেক্টলি আমি ভ্যালু পাস করে দিচ্ছি। তাহলে এই পার্টটা কি করবে, এই পার্টটা কল হয়ে এখান থেকে দেখো ডাইরেক্টলি যেহেতু রিটার্ন হচ্ছে, এই ভ্যালুটা রিটার্ন হয়ে এইখানে মনে তুমি এভাবে চিন্তা করবা যে এই পার্টটা রিপ্লেস হয়ে যাবে রিটার্ন ভ্যালু দিয়ে। তার মানে যোগ করে যোগের যে অ্যান্সারটা হবে সেটা জাস্ট এই পার্টে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটা যদি আমি এখন রান করাই দেখো কি হয়। দেখো 4 5 6 15, যোগফল 15 চলে আসছে এখানে। আচ্ছা, এখন আমি দেখো আরেকটা কাজ করি, আমি ডিক্লারেশনটা বাদ দিয়ে দিলাম। এখন আমি যদি রান করতে চাই, দেখো কি বলছে, অ্যাড ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তার মানে আমার স্কোপ জিনিসটা আসলে শুধু ভ্যারিয়েবলের জন্য লিমিটেড না, ফাংশনের জন্য স্কোপ আছে। সেটা হলো যে একটা ফাংশনকে দেখো
শুরু থেকে যখন এক্সিকিউশন আসবে অ্যাড ফাংশনটাকে কিন্তু আমি কোথাও উপরে কোথাও লিখিই নেই, তাহলে অ্যাড ফাংশনটাকে তো চেনে না। অ্যাড ফাংশন আমি লিখছি নিচে, তার মানে এইখানে এসে আমার কোড চিনবে হলো অ্যাড ফাংশনকে। তাহলে একজনকে চিনানোর আগেই, তুমি একজনকে চেনোই না তার আগেই ওকে ইউজ করতে চাইতেছো, তাহলে তো তোমার এই যে স্কোপের যে রুলসটা সেই রুলস তো ফলো হইলো না। তার মানে ওকে চেনাইতে হইলে হয় আমার ডেফিনেশনটাই এখানে দিয়ে দিতে হবে, তাও কাজ করবে। আর যদি ডেফিনেশন তুমি এখানে না দাও তাহলে কি করতে হবে, আগের মতো তোমার ডেফিনেশন নিচে থাক, কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে চেনানোর জন্য যে হ্যাঁ আমার অ্যাড নামে একটা ফাংশন আছে যেটা আমি নিচে হলো সেটাকে ডিক্লেয়ার করছি, মানে সরি ডিফাইন করছি নিচে, উপরে জাস্ট ডিক্লারেশনটা। এখন নরমালি কাজ করবে, এই যে 4 5 1 যোগফল 10, বোঝা গেছে ডিক্লারেশন আর ডেফিনেশনের তফাৎটা। আচ্ছা, আর আরেকটা রুলস আছে, সেটা হলো আমি চাইলে এরকম করতে পারবো না যে আমি বলে রাখলাম যে অ্যাড, ওর নাম অ্যাড, ওর প্যারামিটার 2টা, কিন্তু নিচে এসে আমি প্যারামিটার দিচ্ছি 3টা। এটা করা যাবে না। এটা সবসময় আমরা এটাকে সিগনেচার বলি না, ফাংশনের সিগনেচার, যে আসলে ওর আইডেন্টিটিটা সবসময় ঠিক রাখতে হবে। এখানে এরকম করলে ভুল দেখাবে যে হ্যাঁ ওর প্যারামিটার ঠিক নাই বা এই টাইপের কোনো ফাংশন ডিক্লেয়ার করা হয় নাই। আচ্ছা, এটাই। আচ্ছা, তাহলে দেখো এখানে ডিক্লারেশন ডেফিনেশন দুটারই উদাহরণ ছিল। এরপরে আসো আমাদের প্যারামিটার পাসিং, মানে ফাংশনের ভিতরে আমরা যে প্যারামিটার লিখলাম বা ওর ইনপুট গুলা বা ওর জন্য ডোমেইন গুলা, সেইগুলো আসলে আমরা কিভাবে ওকে দিব, সেটা দুই ভাবে দেওয়া যায়। একটা হলো পাস বাই ভ্যালু, আর একটা পাস বাই রেফারেন্স। এটা হয়তো আমি তোমাদের ল্যাবের ক্লাসে বলেছিলাম, পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স। আচ্ছা, এখন দেখো প্রথমে আমাদের দেওয়া আছে পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালুতে কি হয়, আমি যখন পাস বাই ভ্যালু করব তখন আমার আমার যে যে ফাংশনটার ভিতরে আমি ভ্যালু পাস করতেছি সেটার একটা কপি ক্রিয়েট হবে জাস্ট, ঠিক আছে, সেই ভ্যারিয়েবলটার বা সেই ভ্যালুটার একটা কপি ক্রিয়েট হবে জাস্ট। যেমন এখানে দেখো এই ফাংশনের ডেফিনেশনটাতে কি বলছে, ওর একটা প্যারামিটার আছে ইন্টিজার এ। এখন আমি যখন নিচে এই এইটাকে যখন কল দিব, ধরো আমি এটা এভাবে লিখলাম বাই ভ্যালু, এই ফাংশনের নাম হলো বাই ভ্যালু, আমি ফাংশনটাকে এখন কল দিচ্ছি বাই ভ্যালু। এখন আমি এখানে পাস করে দিলাম ধরো 10, তাহলে কি হবে, এই 10 ভ্যালুটা এর ভিতরে জাস্ট কপি হবে, ঠিক আছে, এর ভ্যালুটা কপি হবে। আমি চাইলে কিন্তু এখানে ভ্যালু না, ডাইরেক্টলি ভ্যালু না পাস করে তুমি চাইলে এখানে আরেকটা ভ্যারিয়েবল পাস করতে পারো। ধরো আমার এক্স নামে আরেকটা ভ্যারিয়েবল ছিল, এক্স ইকুয়াল টু 5 ছিল, আমি এখানে এক্স যদি পাস করে দেই তাহলে জাস্ট এক্স এর ভ্যালুটা কপি হয়ে এতে যাবে, এক্স নিজে এতে যাবে না। এখন তাহলে তফাৎটা কি হবে, আমি দেখো এক্স কে যখন এরকম পাঠাই দিচ্ছি, এখানে দেখো এ যে প্যারামিটার যেটা আসছে, এই প্যারামিটারটা, সেখানে এখানে একটা অ্যাসাইনমেন্ট ঘটছে যে এ ইকুয়াল টু আমি 10 অ্যাসাইন করে দিচ্ছি, মানে এর ভ্যালু ইনিশিয়ালি আমি এক্স ইকুয়াল টু 5 যখন লিখেছিলাম তখন এর ভ্যালু 5 পাস হয়েছিল এর মধ্যে, কিন্তু এখানে এসে আবার এর ভ্যালু আমি 10 অ্যাসাইন করে দিয়েছি। এখন এর ভ্যালু এর মধ্যে কি আছে, 10 আছে। এখন কোশ্চেন হলো এক্স এর ভিতরে তাহলে কত আছে, এখন কোশ্চেনটা বুঝছো? ভাই আরেকবার বলেন। আচ্ছা দেখো, মানে এখানে তো বাই ভ্যালু এটার ডেফিনেশনটা এখানে আছে, ফাংশনের ডেফিনেশনটা, ঠিক আছে। আমি যখন কোডের ভিতর বা মেইনের ভিতরে আমি যখন ফাংশনকে কল দিচ্ছি তখন আমি এভাবে কল দিলাম যে আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে এক্স ইকুয়াল টু 5, সেই সেই ভ্যারিয়েবলটাই আমি পাস করে দিলাম, বা বাই ভ্যালু এই ফাংশনটাকে কল করার সময় ওর একটা প্যারামিটার দরকার, তাই না, প্যারামিটার হিসেবে আমি এক্স কে পাস করে দিলাম। এখন দেখো ফাংশনের বডিতে কি ঘটছে, বডির ভিতরে এ ইকুয়াল টু 10 লিখে দিছে, তার মানে এর ভ্যালু 10 অ্যাসাইন করে দিচ্ছে। এখন তোমার কাছে কোশ্চেন হলো এক্স এর ভ্যালু তাহলে এখন কত? 10 চেঞ্জ হবে না। হ্যাঁ, এক্স এর ভ্যালু আসলে চেঞ্জ হবে না, কারণ আমি বলছিলাম যে যখন আমরা পাস বাই ভ্যালু করি তখন যেটা হয়, দেখো এখানে লেখা আছে প্যারামিটারস আর কপিড, মানে ভ্যালুটা জাস্ট কপি হয়। এই এ যে প্যারামিটার এটা, সেটা জাস্ট একটা কপি ওর, ঠিক আছে, এটা রিয়েল এক্স না, এটা জাস্ট এক্স এর একটা কপি, ভ্যালুটা নিয়ে শুধু একটা কপি, ওর পুরাই ডিফারেন্ট থিং, মেমোরিতে ওটার আলাদা একটা স্পেস। তার মানে এতে আমি যতই চেঞ্জ করি না কেন এক্স এর কোনো চেঞ্জ হবে না,
আছে? আচ্ছা, তাহলে আমার তো এমন প্রয়োজন হইতে পারে যে আমি ধরো যে চেঞ্জগুলো ঘটবে সেই চেঞ্জগুলো যদি এক্স এও হয় সেরকম কেসও তো থাকতে পারে, তাই না? আমি চাই যে এক্সটাও চেঞ্জ হোক। এরকম পাস বাই ভ্যালু করলে এক্সটা চেঞ্জ হয় না। আমি যদি চাই যে এক্সটাও চেঞ্জ হোক তাহলে আমার করতে হবে কি, পাস বাই রেফারেন্স করতে হবে। রেফারেন্স, এটা আমি ল্যাবে হয়তো বলছিলাম, রেফারেন্সটা জাস্ট কি করে, মেমোরি অ্যাড্রেসের মতো কাজ করে। রেফারেন্সটা জাস্ট আমার এই এক্সটার মেমোরি অ্যাড্রেসের মতো করে এর ভিতরে রাখবে, মানে এ আসলে এক্সই। এই এম সেটা লেখার সময় জাস্ট এই প্যারামিটারের নামের সামনে এম% বা এন্ড চিহ্নটা দিয়ে দিতে হয়। তাহলে কি হয় যে এখন এইটা মানে অরিজিনাল এক্সটাই বোঝায়, ঠিক আছে? এটা মানে অরিজিনাল এক্সটাই। এখন যদি আমি এক্স ইকুয়াল টু 10 করে দেই তখন সেটা আসলে এক্স ইকুয়াল টু 10ই হয়ে যাবে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু আগে 5 ছিল, এখন 10ই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে তার মানে। তাহলে পাস বাই রেফারেন্সটা আসলে, বা রেফারেন্সকে আমি একটা বলি যে এলিয়াস, মানে একটা ইংলিশ ওয়ার্ড আছে এলিয়াস, এটা নাম শুনছো কিনা? এলিয়াস, এলিয়াস বা এলায়াস বলে অনেক সময়। এলায়াস মানে হলো মানে আরেকটা নাম একজনের, অনেকের তো 2-3টা নাম থাকতে পারে, বা নকল নাম যে বলে না, ছদ্মনাম, ওরকম এলায়াস হলো ছদ্মনাম। বা এই রেফারেন্সকে আমি অনেক সময় এলায়াসও বলা হয়, যে এটা জাস্ট এক্স এর আরেকটা নাম। আমি ইন্টিজার এম% এ যখন দিলাম তখন এক্স এর আরেকটা নাম অ্যাসাইন করে দিলাম, জাস্ট নতুন একটা নাম কি এ। কিন্তু তার মানে যে আমি এই এক্স এর নাম পুরোপুরি এ হয়ে গেছে তা না। তুমি এক্স এর নাম পরে যখন অন্য জায়গায় ইউজ করবা তখন এক্স হিসেবেই তোমার ইউজ করা লাগবে, মানে বাইরে যখন ইউজ করবা ওর ভিতরে হয়তো সেটা এ হিসাবে ইউজ হবে ওই ফাংশনের ভিতরে, কিন্তু তুমি বাইরে যে তুমি এটাকে আর পাবা না, তুমি এক্স হিসাবেই, মানে আমার স্কোপের জন্য। কারণ এখানে এই রেফারেন্সটা কিন্তু এই, যেহেতু এটা ফাংশন স্কোপের মধ্যে পড়ে গেছে, এই এটাকে কিন্তু শুধু এই স্কোপের ভিতরেই, এইটুকের মধ্যেই তুমি খুঁজে পাবা, আর কোথাও পাবা না, মানে ফাংশনের বাইরে পাবা না আর কি। বুঝা গেছে? তাহলে আমি অন্য জায়গায় যদি ইউজ করতে চাই তাহলে এক্স নাম নিয়ে ইউজ করতে হবে। কারণ সেই জিনিসটাই আমরা আবার একটু কোডে দেখি, পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্সটা কোডে একটু ইমপ্লিমেন্ট করে দেখি। কোড দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দুইটা ফাংশন লিখবো। একটা হলো, আচ্ছা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট ওর ভিতরে কাজ হবে, ঠিক আছে? তাহলে ভয়েড, যেহেতু রিটার্ন করবে না তাহলে ভয়েড, রিটার্ন টাইপ হলো ভয়েড। আচ্ছা একটা, তাহলে একটা হলো বাই ভ্যালু, এটা কি করবে, জাস্ট একটা প্যারামিটার দিবে ইন্টিজার এ ইকুয়াল টু ধরো 10 করে দিচ্ছে। আচ্ছা 10 করে দিলাম না, আমি এ ইকুয়াল টু a-5 করে দিব, ঠিক আছে? মানে 5 কমাই দিবে এর ভ্যালু। এটাকে এভাবে কিন্তু লেখা যায় -=5। এটা যেটা কথা, মানে এটা যেই কথা, আর a ইকুয়াল টু a-5 এটাও একই কথা, জাস্ট ওর এর ভ্যালু 5 কমায় ওর ভিতরে রেখে দিবে। আচ্ছা, তাহলে এখানে একটু প্রিন্ট করে দেখাই, ইন ফাংশন, আচ্ছা এটা ফাংশন 1 বলতেছি আমরা এটাকে। আরেকটা লিখবো, ওটা হলো বাই রেফারেন্স, ঠিক আছে? বাই রেফারেন্স, এটা হলো আমার রেফারেন্স নিবে। দেখো রেফারেন্স লেখার সময় জাস্ট তোমার ভ্যারিয়েবলের নামের সামনে একটা এম% চিহ্ন দিয়ে দিতে হবে বা এন্ড সাইন দিয়ে দিতে হবে। এখন সেম কাজটাই আমরা করব, সেম কাজটাই করব, এটা হলো ফাংশন 2 এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নেই ইন্টিজার x ইকুয়াল টু, ধরো আমার ইনিশিয়ালি সেটা ভ্যালু 15, ইনিশিয়ালি তার ভ্যালু হলো 15। এখন প্রথমে আমি বাই ভ্যালু দিব, বাই ভ্যালু ফাংশনে x কে আমি পাস করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফাংশন কল দিয়ে কি হবে, এই যে না জাস্ট নামটা লিখতে হয় আর ভিতরে প্যারামিটারটা পাস করে দিতে হয়। আচ্ছা তাহলে বাই ভ্যালু আমি কল করলাম। এখন বাই ভ্যালুর ভিতরে তো a একটা প্রিন্ট হবেই, আমরা এখানেও একটা প্রিন্ট করে দিই। তাহলে এটাকে আমরা বলতেছি প্রিন্ট ইন নেম, ঠিক আছে? জাস্ট এক্সটাকে আবার প্রিন্ট করে দিব। এরপরে আবার বাই রেফারেন্স আর একটা আমি কল দিব, সেটাকে আমি এক্স পাস করব, এখানেও আর একটা প্রিন্ট করব আমরা।
প্রিন্ট ইন মেইন। আচ্ছা, এটা মেইন 1 মেইন 2 দিয়ে দিই। এখন দেখো আমি কল দিই যদি, দেখো প্রথমে কি হইলো, দেখো প্রথমে আমার আউটপুট যেটা আছে ইন ফাংশন 1, ফাংশন 1 এ কি হইছে, ফাংশন 1 এ আমার বাই ভ্যালুতে আমি x এর ভ্যালুটা পাস করে দিতেছিলাম, যেটার ভ্যালু ছিল ইনিশিয়ালি ছিল 15। ইনিশিয়ালি x এর ভ্যালু কত ছিল, 15 ছিল। আচ্ছা আচ্ছা, ইনিশিয়ালি আমরা একটা প্রিন্ট করি, ইনিশিয়াল x। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি x এর ভ্যালু আমার ছিল হলো 15। এরপরে প্রথমে যে আমার বাই ভ্যালু দিয়ে আমি প্রথমে ফাংশনকে কল দিলাম, প্রথম ফাংশনকে বাই ভ্যালুর ভিতরে কি হইলো, জাস্ট আমার পাস বাই ভ্যালু হইছে, যার কারণে কোনো চেঞ্জ হবে না আমার অরিজিনাল ভ্যারিয়েবলের। কিন্তু যেটা কপি যেটা ক্রিয়েট হইছে, সেই কপিতে তোমার 5 রিডিউস হয়ে গেছে কপিতে। দেখো এখানে আমি এর কপিটাও প্রিন্ট করে দিছি, কপির ভ্যালু দেখো কত আসছে, 10 আসছে কিন্তু কপির ভ্যালু। এরপরে সেই কপিটা প্রিন্ট করার পরে দেখো এখানে এসে আবার x এর ভ্যালু প্রিন্ট করছি, তখন আবার দেখছি x এর ভ্যালু কতই আছে এখানে, দেখো x এর ভ্যালু কিন্তু এখানে 15 আছে। আচ্ছা, এরপরে আবার বাই রেফারেন্স আরেকটা কল করছি, বাই রেফারেন্স কলেও সেম কাজটাই হইছে, এর ভ্যালু দেখো 15 থেকে 1 কমে 10ই হয়ে গেছে। কিন্তু এখানে চেঞ্জ যেটা করছে সেটা হলো এখানে যখন x এর ভ্যালুটা আমি প্রিন্ট করছি, দেখো x এর ভ্যালু অরিজিনাল ভ্যালুটা কত হয়ে গেছে, দেখো x এর অরিজিনাল ভ্যালুটা এখানে হয়ে গেছে 10, মানে আমার রেফারেন্স হিসেবে পাস করার কারণে মানে অরিজিনাল ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই পার্টে কারো কনফিউশন আছে নাকি, এটা কিন্তু একটু কয়েকটা লাইন বেশি তো অনেকের কনফিউজড হয়ে যেতে পারো। বুঝছো কি তোমরা নাকি কনফিউশন আছে? ভাই বুঝছি ভাইয়া। হ্যাঁ, রিপিট করবো আর একবার। জি ভাইয়া। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি। দেখো প্রথমে যেটা হইলো যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার x, যার ভ্যালু ইনিশিয়ালি 15। সেটা আমরা চেক করার জন্য আমি এখানে আবার একটা প্রিন্ট করে দিছি, যেখানে দেখো আউটপুটে আছে, আমি এখানে একটা করে দরকার নেই। আচ্ছা দেখো, আমার ইনিশিয়ালি আউটপুটটা চেক করার জন্য বা ওর ভ্যালু যে 15 কিনা এটা চেক করার জন্য আমি একটা প্রিন্ট করছি এখানে, যেটা যে এখানে দেখাচ্ছে ইনিশিয়াল আমার ভ্যালু x এর ভ্যালু হলো 15 আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা ফাংশনকে কল করছি, যেখানে x এর ভ্যালুকে আমি পাস করে দিয়েছি বাই ভ্যালু হিসাবে, পাস বাই ভ্যালু হিসাবে পাস করে দিয়েছি। সেখানে দেখো সেই ফাংশনের ভিতরে, দেখো ফাংশনের বডি কিন্তু এই যে এখানে, সেই ফাংশনের ভিতরে কি হয়েছে, এর ভ্যালুতে এ একটা কপি ক্রিয়েট হয়েছে x এর, কপি ক্রিয়েট হওয়ার পরে কপির ভ্যালু তো অবশ্যই 15 হিসেবে থেকে যাবে, কিন্তু সেই কপিটাকে আমি 5 কমায় ফেলছি, কমায় প্রিন্ট করছি ধরো এখানে, ঠিক আছে। তাহলে দেখো প্রিন্ট কত হয়েছে, ইন ফাংশন 1 ভ্যালু প্রিন্ট হয়েছে 10, ইন ফাংশন 1। আচ্ছা, আমি এখানে আরেকটু বোঝার জন্য a লিখে দিই, তাহলে তোমরা বুঝবে আরেকটু ভালো হবে। আচ্ছা দেখো, তাহলে ইন ফাংশন 1 এর ভ্যালু কি প্রিন্ট হয়েছে, 10 প্রিন্ট হয়েছে। তার মানে ওই যে ওর কপি যে ক্রিয়েট হয়েছিল সেটার ভ্যালু 10 হয়ে গেছে, যেহেতু আমি 5 রিডিউস করছি। আচ্ছা গেল। এরপরে দেখো আমি মেইনে রাখি, তাহলে এই পার্টটার কাজ তো শেষ, এই যে কল হয়ে গেছে, কলের কাজ শেষ। এখন আবার এখান থেকে আমার এক্সিকিউশন কন্টিনিউ করবে। এখানে এসে আমি এক্স এর ভ্যালুটার চেঞ্জ হয়েছে কিনা সেটা আবার একটু চেক করছি। কিভাবে চেক করছি, এক্স এর ভ্যালুটা প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে দেখো এখানে দেখছি যে এক্স এর ভ্যালু আমার কত আছে, এখানে 15ই আছে, মানে এক্স এর ভ্যালু আমার চেঞ্জ হয়েছে কি, না ভাইয়া। এক্স এর ভ্যালু আমার চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপরে এখানে এসে আবার আমি একটা পাস বাই রেফারেন্স কল করছি, যেখানে সেম কাজটাই হইতেছে, কিন্তু জাস্ট রেফারেন্স হিসাবে নেওয়ার কারণে সেই ভ্যারিয়েবলটার আর কপি ক্রিয়েট হয় নাই, ওই অরিজিনাল ভ্যারিয়েবলের জাস্ট আরেকটা নাম ক্রিয়েট হয়েছে, যেখানে আমি সেই নামটা এ, ঠিক আছে, সেই অ্যালিয়াসটা হলো এর ভ্যালু 5 কমে গেছে। তারপর সেখানে প্রিন্ট করে দেখাইছি, সেখানে দেখো প্রিন্ট করে দেখো এর ভ্যালু 10ই আসছে। কিন্তু এখানে আগের চেয়ে যেটা চেঞ্জ হয়ে গেছে সেটা হলো, যেহেতু ওর একটা রেফারেন্স ছিল, এই জন্য আমার অরিজিনাল যে এক্স এর ভ্যালুটা, দেখো শেষে আমরা আরেকটা প্রিন্ট করছি না, এক্স এর ভ্যালুটা আবার চেক করছি, সেখানে যে দেখা গেছে যে আমার এক্স এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে। প্রথমবার কিন্তু চেঞ্জ হয় নাই, এবার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো?
এই কোডটা এমনি তোমরা, আমি কোডটা তো দিয়েই দিব, যাদের আরো একটু কনফিউজ আছে তোমরা কোডটা পরে দেখতে পারো, তখনও না বুঝলে আবার একটু বাকিদের সাথে ডিসকাস করে আমাকেও জানাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বারবার ফাংশন কল হচ্ছে তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোথায় থেকে কি প্রিন্ট হচ্ছে, এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো আশা করি। আচ্ছা, তাহলে আমরা আবার মুভ করি সামনে। আচ্ছা, তাহলে আমাদের পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স হিসাবে পার্টটা গেল। এখন আসো ডিফল্ট আর্গুমেন্ট, এটাও খুব একটা ইউজ করা হয় না কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ইউজফুল। ডিফল্ট আর্গুমেন্ট বলতে বোঝায় যে আমার ডোমেইন গুলা বা প্যারামিটার যে আমরা পাস করি, কোনো কারণে আমি যদি সেই প্যারামিটার পাস না করি তাহলে কি হবে। তুমি চাইলে সেখানে প্যারামিটার, ইন কেস প্যারামিটার যদি কেউ পাস না করে তাহলে সেটার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারো, যে ওই প্যারামিটারটা যদি কি বলে, ওই প্যারামিটার যদি মিসিং থাকে তাহলে কি হবে, সেটা হলো ডিফল্ট ভ্যালুতে। এটা তোমরা একটু গুগলে সার্চ দিয়ে অথবা এখান থেকে দেখেও একটু টেস্ট করে দেখতে পারো, এটা আমি আপাতত দেখাচ্ছি না, এটা সিপিতে খুব একটা কাজে লাগাবে না, এই জন্য আমরা মোটামুটি স্কিপ করে গেলাম জিনিসটা। এটা দেখতে পারো তুমি সার্চ দিয়ে, এটা বুঝে যাবে, এটা ইজি একটা জিনিস, ডিফল্ট একটা ভ্যালু, ঠিক আছে? যে আমি যদি ইন কেস ওকে প্যারামিটার না দেই, ওকে কিছু পাস না করি, তাহলে ও কি করবে সেই জিনিসটা এখানে। নরমালি পাস না করলে তো একটা এরর দিবে যে ওকে কোনো পাস করে না, কিন্তু ডিফল্ট ভ্যালু সেট করে দিলে তখন ও এরর না দিয়ে ওই ডিফল্ট ভ্যালুটা ইউজ করে। আচ্ছা, এরপরে ফাংশন ওভারলোডিং আছে। ফাংশন ওভারলোডিং তোমাদের অলরেডি আমি ক্লাসে দেখাইছি, এটাও সিপিতে খুব একটা কাজে লাগে না, এজন্য আমরা এটাও একটু স্কিপ করব, ঠিক আছে? ফাংশন ওভারলোডিং জাস্ট একটু বলে দিই, দেখো ফাংশন ওভারলোডিং মানে হলো সেম নামের ফাংশন, নাম সেম কিন্তু ওর ফুল আইডেন্টিটিটা ডিফারেন্ট। যেমন এই দুটো আইডেন্টিটির দিকে খেয়াল করো, এই পুরোটুকু হলো ওর আইডেন্টিটি। দেখো প্রথমটা আর সেকেন্ডটার ডিফারেন্সটা কি, দেখো প্রথমটা হলো ইন্টিজার নিয়ে কাজ করতেছে, সেকেন্ডটা ডাবল নিয়ে কাজ করতেছে। তাহলে এই ওভারলোডিংটা যখন তুমি ওকে ডাবল দিয়ে দিবা, তখন মানে ডাবল নাম্বার দিয়ে দিবা বা দশমিক নাম্বার দিয়ে দিবা, তখন ও সেকেন্ডটা কাজ করবে একাই, তোমার বলে দিতে হবে না, ও একাই কাজ করে নেবে, ঠিক আছে? তুমি কল দেওয়ার সময় তো অ্যাড লিখেই কল দিবা, কিন্তু অ্যাড এর ভিতরে তুমি যদি দশমিক ভ্যালু পাস করো তাহলে ও সেকেন্ডটা ইউজ করবে, আর যদি দশমিক ইন্টিজার পাস করো তাহলে প্রথমটা ইউজ করবে, ঠিক আছে? সেটা তোমার কম্পাইলার একাই সেট করে দিবে রান টাইমে, আর প্রোগ্রাম রান হওয়ার সময় সেটা ডিসাইড হয় তোমার ইনপুট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ফাংশন ওভারলোডিং, যেটা ওই যে পলিমরফিজমের অংশ। আচ্ছা, এরপরে আসো দেখো রিকারশন, এটা ইম্পর্টেন্ট জিনিস। রিকারশনের সাথে কারা কারা পরিচিত, সিতে হয়তো তোমাদের দেখানোর কথা একটু। জি ভাইয়া, ফ্যাক্টরিয়াল এটা করেছিলাম। হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালে হয়তো তোমরা করছিলা রিকারশন। রিকারশন মানে কি, জাস্ট একটা ফাংশনের ভিতরে আমরা নরমালি একটা ফাংশন এক জায়গায় ডিফাইন করি আর কল করি আরেক জায়গায়, অবশ্যই ফাংশনের বাইরে ম্যাক্সিমাম টাইম আমরা কল করি। কিন্তু রিকারশনের ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা ফাংশনের ভিতরেই ওই ফাংশনটাকে কল করব, ঠিক আছে? একটা ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে আমি কল করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ঘটে যেটা আমরা ওই সি প্লাস প্লাস ইন ব্যাক এন্ড নেক্সট ক্লাসে আমরা দেখবো সেটা। কিন্তু ফাংশন ফ্যাক্টোরিয়ালটা কাজ করে কিভাবে সেটা আমরা একটু করে দেখে আসি, চল। তাহলে আমরা রিকারশন টেস্ট করব। রিকারশনে তোমরা হ্যাঁ অনেকে ফ্যাক্টোরিয়ালের জিনিসটা দেখছো, কারণ আমরা ফ্যাক্টোরিয়াল দেখতে পারি, অথবা ফিবোনাচি সিরিজ যেটা সেটাও দেখতে পারো, একই কথা। এখন রিকারশনে জাস্ট হয় যেটা, যে ধরো আমরা একটা ফাংশন এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, তোমরা এই একটা প্রবলেম আছে, মানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা এই প্রবলেমটার ইকুয়েশন এখনো সলভ হয় নাই, কিন্তু এই প্রবলেমটা এখনো এক্সিস্ট করে আর কাজ করে। সেটা হলো তুমি একটা নাম্বার, যে কোনো একটা ইন্টিজার নাম্বার সিলেক্ট করবা, যত বড় নাম্বারই হোক সিলেক্ট করবা, সেটা যদি বিজোড় হয় তাহলে তুমি সেটাকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, আর যদি জোড় হয়
তাহলে তুমি সেটাকে 2 দিয়ে ভাগ করবা, এভাবে ভাগ করতে থাকবা। করতে করতে দেখা যাবে যে এক সময় তুমি সব সময় 1 এ পৌঁছে গেছো। সবসময় কোথায় পৌঁছে যাবা? 1 এ পৌঁছে যাবা। সেই জিনিসটাই আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? আমরা একটা ফাংশন লিখবো, সেটা রিটার্ন করবে না কিছু, ফাংশন বললাম টেস্ট। সেটা কি নিবে? সেটা একটা ভ্যালু নিবে, ইন্টিজার, ধরো এক্স নামে একটা ভ্যারিয়েবল নিবে। এখন আমরা এই আচ্ছা রিকারশন লেখার সময় সবার আগে তোমার যেটা চিন্তা করতে হবে সেটা হলো বেস কেস। এটাকে বলে বেস কেস। বেস কেস মানে তোমার রিকারশনটা কখন থেমে যাবে, যেটা একটু, যেহেতু রিকারশন লুপের মতোই বারবার নিজেকে কল দিতেছে, তুমি যদি ইনডেফিনিটলি ভাবে ওকে চলতে দাও তাহলে তো ইনফিনিটি ভাবে চলতে থাকবে, কিন্তু ওকে তো আমার থামাইতে হবে এক সময়। থামানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো বেস কেস, বা যখন এসে বা যে কন্ডিশনে এসে ও থেমে যাবে সেটাকে আমরা বলি বেস কেস। তাহলে আবার বেস কেসটা কি? বেস কেসটা হলো আমার এক্স এর ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন ও থেমে যাবে। এক্স এর ভ্যালু যখন 1 হবে তখন থেমে যাবে। এখন ফাংশনকে আমি যদি থামাইতে চাই তাহলে আমার কি করতে হয়, বা ফাংশনের এক্সিকিউশন যদি আমি এখানে শেষ করে দিতে চাই তাহলে এখানে ইজি ওয়ে হলো রিটার্ন করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা রিটার্ন আমার এখানে কি দেখো, ডাটাটা আমার রিটার্ন টাইপ কিন্তু ভয়েড, মানে ও কোনো কিছু রিটার্ন করবে না, তো তাও তুমি রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে পারো। রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করলে এখানে কি হবে, ও কোনো কিছু রিটার্ন ঠিক করবে না, কিন্তু ওর এক্সিকিউশনটাকে বা ফাংশনকে এখানে থামাই দিবে, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন রিটার্ন করে দিবে। আর এখানে একটা প্রিন্ট করে দিব, সেটা হলো রিচড 1, একটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি দেখো তাহলে এই কন্ডিশনটা মেট হলে, এটা আমাদের বেস কেস, ঠিক আছে? এটা আমার বেস কেস। আমার এই কন্ডিশনটা মেট হইলে আমার এখান থেকে এর ভিতরে ঢুকে রিটার্ন করে দিবে। আচ্ছা তাহলে আর যদি কন্ডিশন মেট না করে তাহলে কন্টিনিউ করবে। কন্টিনিউ হিসাবে ও কি করবে, ইফ আমার এক্সটা চেক করবে জোড় না বিজোড়, ঠিক আছে? আচ্ছা চেক করবে জোড় না বিজোড়, ঠিক আছে? যদি বিজোড় হয় তাহলে কি করবে, আমি বলেছিলাম যে সেটার সাথে 1 যোগ করে, সেটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে দেখো টেস্টকে আবার কল দিবে, কল দেওয়ার সময় কি করবে, এটা করবে, এক্স এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো এই পার্টটা একটু বোঝো কিনা, দেখো আমি টেস্টকে আবার কল দিতেছি, কিন্তু কলের মাঝখানে আমি এখানে যখন আর্গুমেন্ট পাস করতেছি তখনই ওর একটা অপারেশন করে ফেলতেছি। তুমি চাইলে অপারেশনটা এভাবে করতে পারো, আগেই অপারেশনটা করে যে এক্স প্লাস প্লাস এক্স ডিভাইডেড বাই 2, মানে সরি এটা এটা করে দিতে পারো, এটা করে দিয়ে এক্স পাস করতে পারো, সেম জিনিস। অথবা প্যারামিটার পাস করার সময়ও তুমি সেখানে ওইভাবে চেঞ্জটা এনে দিতে পারো। আচ্ছা আমরা আগের ভাবেই করবো, এর ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে ওকে রান করলো। এলস যদি, তাহলে যদি বিজোড় না হয়, যদি জোড় হয় তাহলে কি করবে, জাস্ট ওকে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করে ওর ভিতরে পাস করে দিবে, ঠিক আছে? এই অপারেশনটা কিন্তু পাস করার আগে এই অপারেশনটা হবে, এক্স বাই 2 পাস করতেছে, এক্স পাস করছে না, তার মানে 2 ভাগ করেই কিন্তু নতুন ফাংশনকে কল দিয়ে দিবে। তাহলে দেখো আমরা একটা টেস্ট করার জন্য একটা নাম্বারকে আমি পাস করে দিই। তোমরাই বলো, একটা নাম্বার বলো, কত নাম্বার পাস করব? ভাইয়া 13th। 13। আচ্ছা আর একটু বড় নাম্বার বলো, এটা তো অনেক ছোট হয়ে গেল। ভাইয়া 113। আচ্ছা 113। আচ্ছা দেখো, আচ্ছা আমি রিটার্নটা বলি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না কিন্তু আসলে যে কি হচ্ছে, আমি প্রত্যেক স্টেপে তাহলে একটা কাজ করি, যেহেতু বোঝা যাচ্ছে না যে আসলে কি হচ্ছে, আমি এক্স এর ভ্যালুটা একটু যাতে প্রিন্ট করে সেটা আমি করি। দেখো প্রথমে 113 ছিল, ঠিক আছে? তাহলে 113 থাকলে কি হয়, 113 থাকলে যেহেতু বিজোড় সে 1 যোগ করে 114 বানায় 2 দিয়ে ভাগ করবে, তাহলে সেটা হয়ে যাবে 57। আবার বিজোড়, আবার হয়ে যাচ্ছে, আর সেম কাজ আবার করতেছে, হইতেছে 29। আবার সেম কাজ করতে হয়ে গেছে 15। 15 সাথে 1 যোগ করলে হয়ে যায় 16, 16 2 অর্ধেক করলে হয়ে যায় 8। এরপরে 8 যখন পেয়ে যাবে, দেখো 8 হলো একটা 2 এর পাওয়ার না, 2 এর পাওয়ার আলে একটা সংখ্যা পেয়ে গেলে তো সেটা কখনো 2 দিয়ে ভাগ করতে থাকলে কোনো সময় বিজোড় সংখ্যা আসবে না, মানে 8 4 2 শেষ পর্যন্ত 1 এ পৌঁছায় গেছে। আচ্ছা, এখন আমি আরেকটু বড় সংখ্যা দিই, দেখো মানে এটা যে কত ফাস্ট চেঞ্জ হয়ে যায়। দেখো
মাত্র তিনটা মাত্র 10-12টা ইটারেশন পরেই আবার দেখো সেম কাজটা হয়ে শেষ পর্যন্ত একে পৌঁছায় গেছে। আর শেষ হওয়ার আগে তুমি খেয়াল করে দেখবা যে 2 এর সিরিজ কোনো না কোনো সময় শুরু হয়েই যায়। আচ্ছা এগুলা তো আরো পরে শুরু হয়েছে যদিও, এটা তো পরে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এরকম 2 এর সিরিজ শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত একে পৌঁছায় যায়। এখন এইটা, এই যে মাত্র যে জিনিসটা আমরা দেখলাম, এটা একটা এনপি কমপ্লিট প্রবলেম। মানে এটার এই প্রবলেমের কোনো পলিনোমিয়াল টাইম সলিউশন নাই। মানে এমন কোনো সলিউশন নাই যেটাতে বলা যায় যে আসলে কয় ধাপ পরে যে তুমি একটা, আমরা বলি না যে আমি একটা ক্রিয়েট করি, কি বলে, একটা ফর্মুলা ক্রিয়েট করি যে ধরো আমি এন ইনপুট দিব, এন দেওয়ার কারণে কয় ধাপ পরে যে আমার ওয়ানে চলে আসবে, এরকম আমি একটা ফর্মুলা ক্রিয়েট করব। কিন্তু এটার জন্য এখনো কোনো ফর্মুলা এখনো ক্রিয়েট হয় নাই। এটা একটা আনসলভ প্রবলেম, এন্ড এটা যদি কেউ সলভ করে সে মোটামুটি নোবেল প্রাইজ পেয়ে যাবে। কি এরকম একটা প্রবলেম, কিন্তু প্রবলেমটা কিন্তু অনেক ইজি। আচ্ছা মানে কয়টা, এখানে কয়টা স্টেপ পরে, এন এর ভ্যালু কেমন হলে কয়টা স্টেপ পরে যে এমন হবে সেটা এখনো ডিসাইড করা যায় নাই, একটা ফর্মুলার ভিতরে আনা যায় নাই। আচ্ছা তাহলে এটাই ছোটখাটো ভাবে একটা রিকার্শন দেখে ফেললাম আমরা। রিকার্শনের পার্টটা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা এমন কেউ কি আছো বোঝো নাই? আমি আবার এক্সপ্লেইন করব। ভাইয়া একটু আবার এক্সপ্লেইন করেন। আচ্ছা দেখো স্টেপগুলো এখন আমরা একটু স্টেপ ওয়াইজ, মানে আমরা কোড এটাই থাকবে, কোড লিখবো না, জাস্ট আমি স্টেপ ওয়াইজ একটু তোমাদের বলে যাব যে আসলে কোথায় কি হইলো। দেখো আমরা এই জায়গায় কিন্তু কোনো জায়গায় পাস বাই রেফারেন্স কল করতেছি না, পাস বাই ভ্যালু ক্রিয়েট করতেছি। মানে নতুন প্রত্যেক জায়গায় যখন আমি ভ্যালু পাস করে দিচ্ছি বা প্যারামিটার পাস করতেছি, সেই জায়গায় নিউ একটা প্যারামিটার ক্রিয়েট হচ্ছে বা নিউ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, বা আমি বলি না কপি ক্রিয়েট হলে, ওর একটা কপি ক্রিয়েট হলে যেটা আগেরটার সাথে সম্পর্ক নাই। আচ্ছা এখন দেখো আগাই, প্রথমে আমি, আচ্ছা 113টাই আমি ধরো লিখি নাম্বার। আচ্ছা প্রথমে আমি যখন 113 এটা পাস করলাম, দেখো প্রথমে এখান থেকে এই সিরিয়ালি তো এক্সিকিউশন শুরু হবে, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে 113 হয়ে গেল। এখানে এসে প্রথমে বেস কেসটা চেক হইলো যে এক্স এর ভ্যালু 1 কিনা। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হইতো তাহলে এখানে এই যে রিচড 1 লিখে রিটার্ন করে দিতাম, মানে এক্সিকিউশন এখানে থেমে যাইতো। কিন্তু আমার এক্স এর ভ্যালু 1 না, আমি তাহলে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করে প্রথমে প্রথম লাইনে কি হইলো, এক্স এর যে ভ্যালু, এক্স এর যে ভ্যালুটা, এক্স এর যে ভ্যালুটা সেটা এখানে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 113 এখানে প্রিন্ট হয়ে গেল। এরপরে আমি চেক করতেছি যে আমার এক্স এর ভ্যালুটা কি জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তাহলে এখানে আমি যেটা বললাম যে আমরা করতেছি যে সেটাকে ইফ অড নাম্বারের সাথে 1 যোগ করব আর নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ, মানে যোগ 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি আবার সেই টেস্ট ফাংশনের কাছে পৌঁছায় দিলাম। এখন এখানে দেখো এই প্যারামিটার পাসিং এ বা এখানে আমি বলছিলাম যে আমি চাইলে এখানে উপরেই আগে অপারেশনগুলো করে ফেলতে পারতাম, কিন্তু তুমি এখানে যদি প্যারামিটারের এখানে যদি লিখে দাও, ও কিন্তু এই পার্টটা আগে ইভ্যালুয়েট করবে। যখন পাস করার আগে এই পার্টটারও, এই ইকুয়েশনটার বা এই স্টেটমেন্টটার কাজ আগেও করবে। এক্স প্লাস ওয়ান 1 যোগ করে দিল, 2 দিয়ে ভাগ করলো, তার মানে এইটার ভ্যালু আগে বের করে বা ভ্যালু ইভ্যালুয়েট করে এরপরে টেস্ট ফাংশনকে আবার পাস করে দিবে ভ্যালুটা। তার মানে এটা করার পরে আমার ভ্যালু কত আসছে, অবশ্যই 57 আসছে, এজন্য 57 পাস করে দিছে। আবার সেম কাজ এখানে শুরু হয়ে গেছে, চেক করছে 1 হয়েছে কিনা, এরপরে 57 প্রিন্ট হয়েছে, আবার দেখছে বিজোড়, আবার এখানে আসছে 57, এরপরে আসছে 29, এরপরে 15, 15 আসার পরে কি হয়েছে, 15 প্লাস 1 16 ডিভাইড বাই 8, তার মানে একটা জোড় সংখ্যা পেয়ে গেছে। কিন্তু তার মানে পরের বার 8 যখন আসলো তখন কিন্তু আর এখানে আসে নাই, তখন হয়ে গেছে কি এলস এর মধ্যে চলে গেছে। এলস এর মধ্যে চলে যায়, এলস এর মধ্যে আমি কি বলছি, জাস্ট ইভেন হইলে ইফ ইভেন নাম্বার 2 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে না, ইফ ইভেন হইলে জাস্ট 2 দিয়ে ডিভাইড করা লাগবে। তাহলে এখানে তাই হয়েছে যে এক্স এর ভ্যালু যাই ছিল সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে আবার টেস্টের কাছে দিয়ে দিছি যে তুমি টেস্ট করো। টেস্টটা আসলে এইটুকু কাজে করতেছে, তো টেস্ট করতেছে 1 হয়েছে কিনা। আর পাসিং করার সময় আমি অপারেশনগুলো করে ফেলতেছি। কিন্তু অনেক বড় বড় রিকার্শনে যেখানে বেশি কাজ করা লাগে তখন আমরা আবার এখানে আরো কোড লিখি। ঠিক আছে,
বড় রিকার্শন তোমরা হয়তো সিপি কোর্সে যে কিছু কিছু কোডে পাবা। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে 8 পাওয়ার পরে এরপর 4 2 শেষ পর্যন্ত 1 পেয়ে যাইতেছে। 1 পেয়ে গেলে যখন আমার 1 হয়ে যাচ্ছে ভ্যালুটা, তখন কি এই যে কন্ডিশনটা মেট করছে, বেস কেসে আমি চলে আসছি। বেস কেসে এসে 1 হয়ে গেছে, যে নাম বলে ফেলছে রিচড 1 রিটার্ন, মানে এখানে এসে থেমে গেল, আর কিন্তু আগাবে না। এখন এটা থামার পরে এখানে আরেকটা মজার জিনিস হয়, সেটা হলো আচ্ছা আমার একটু ড্র করা লাগবে, আমি স্লাইডে ফিরে যাই এবার। কোড নিয়ে আর কোনো কনফিউশন আছে এখানে, বা এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে? না ভাইয়া। কোডগুলো এমনি তোমরা আবার দেখো, আজকের গুলো আগে অন্যান্য দিনের চেয়ে আজকের ক্লাসটা একটু হার্ড, তোমরা ভালোভাবে কোডগুলো দেখো, স্লাইডও পড়ো, বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই তো আছে সবাই। আচ্ছা আমরা একটু স্লাইডে ফিরে যাই, আমাদের একটু ড্র করা লাগবে একটা জিনিস। আচ্ছা দেখো, প্রথমে তুমি চিন্তা করো আমাদের মেমোরিতে, মানে আমরা যখন, স্লাইড তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমাদের মেমোরিতে মানে কোন ফাংশনের পরে কে এক্সিকিউট হইলো, বা আমার একটা কোড যে এক্সিকিউট হচ্ছে কার পরে কে এক্সিকিউট হবে, এটার একটা সিরিয়াল মেনটেন করা হয়। এখন এটা সিরিয়াল মেনটেন হয় নরমালি স্ট্যাক ডাটা স্ট্রাকচার, স্ট্যাক, সেটাকে আমরা বলি এক্সিকিউশন স্ট্যাক, কিন্তু ডাটা স্ট্রাকচারটা একটা স্ট্যাক। তোমরা কি ডাটা স্ট্রাকচার স্ট্যাক পড়ছো? না ভাইয়া। স্ট্যাক পড়ো নাই। স্ট্যাক জিনিসটা হলো এরকম, আমরা নরমালি স্ট্যাক ওয়ার্ড মানে কি একটার উপরে আরেকটা রাখা, ওই যে আমরা বইয়ের স্ট্যাক বলি না, বইয়ের স্ট্যাক মানে প্রথমে একটা বই রাখলা, এর উপরে আরেকটা বই রাখলা, আরেকটা বই রাখলা, আরেকটা বই রাখলা, এরকম এটাকে আমরা বলবো স্ট্যাক, একটার উপর একটা, বা একটা তাক, ঠিক আছে, থাকে থাকে রাখলাম। আচ্ছা, এখন আমাদের কোডে প্রথমে আমাদের যে টেস্ট কোডটা ছিল, সেই টেস্ট কোডের ভিতরে আমরা প্রথমে 100 সরি 113 আমরা পাস করছিলাম। তাহলে যখন আমি 113 দিয়ে ওকে কল করছি, কল করার সাথে সাথে কি হয়, একটা নতুন ফাংশনকে যখন কল করা হয়, আচ্ছা আমি প্রথমে সরি আমি মেইন থেকে একদম কথা বলি, একদম মেইনে ধরো, আমি একদম মেইনে আছি, মেইন একটা তো ফাংশন তাই না? আচ্ছা মেইন যে আমরা লিখি সেখানে কিন্তু একটা ফাংশনের ডেফিনেশন লিখি, আমরা কিন্তু মেইনকে কল করি না। মেইনকে কে কল করে বলো তো? কম্পাইলার। কম্পাইল আসলে কোড কম্পাইল করে, মেইনকে কল করে আসলে আমাদের এক্সিকিউশন যখন শুরু হয় না, তখন প্রসেসরই কল করে, বা এই প্রোগ্রাম থেকে স্টার্টই হয় মেইন থেকে। তো বলতে পারো আমাদের মেশিন হলো মেইনকে কল করতেছে, ঠিক আছে? তাহলে প্রথমে স্ট্যাক তো আমার ধরো একদম এক্সিকিউশনের শুরুতে আমার স্ট্যাক খালি, আমি কাউকে এক্সিকিউটে নিয়ে নেই। প্রথমে আমার এখানে, প্রথমে আমি মেইনকে কল করবে, তার মানে মেইনের একটা স্ট্যাক ক্রিয়েট হবে এখানে। প্রথম স্ট্যাকটা কার কার ক্রিয়েট হবে? মেইন ফাংশনের। মেইন ফাংশনের স্ট্যাক প্রথমে ক্রিয়েট হবে। এরপরে মেইনের ভিতরে এসে আমরা কাকে কল করছিলাম? টেস্টকে কল করছিলাম 113 দিয়ে, মনে করো টেস্ট 113 কে আমি কল করছি। তাহলে এখন করবে কি, মেইনের এক্সিকিউশন তো চলতেছিল, এখন নতুন একটা ফাংশনকে পেয়ে গেছে, এই মেইনকে রেখে এখন ও ফাংশনের, ওই ফাংশনের জন্য আরেকটা স্ট্যাক ক্রিয়েট করবে, মানে আরেকটা এক্সিকিউশন স্ট্যাক ক্রিয়েট করবে, যেটা হলো, এর নাম কি, টেস্ট 113। এটা গ্রাফিক ট্যাব থাকলে অস্থির হতো। বারবার মাউস দিয়ে লেখা খারাপ। আচ্ছা আমি একটু আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তো আমি একটু 2 মিনিট ব্রেক নিই। ওকে ওকে। ব্রেক নিতে পারো, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যালো, হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ যে ইয়ে, তোমার ল্যাপটপে কি এসএসডি নাকি হার্ড ডিস্ক? তোমার ল্যাপটপে কি এসএসডি আছে নাকি হার্ড ডিস্ক লাগানো আছে? এসএসডি তো না, এসএসডি এতটুকু কমে তো দরকার কথা না। হ্যাঁ পরে ওরা কি বলবো? পরে হ্যাঁ ওরা, হ্যাঁ ওরা সেফ আছে মোটামুটি।
রিসিভ দিয়ে দিবে তোমাকে, রিসিভ নিয়ে স্টার্ট। ও আচ্ছা আচ্ছা, না ওদের যখন প্রবলেম আইডেন্টিফাই, যেহেতু আইডেন্টিফাই জন্য রাখতেছে, তখন তোমাকে দিয়ে ফোন দিবে, যখন আইডেন্টিফাই করতে হবে তখন তুমি ডাইরেক্টলি ফোন দিবে, সরাসরি ফোন দিবে, ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে স্যার আমরা এই প্রবলেমটা পাইছি, কারণ আপনি এরকম এরকম সলিউশন আছে, এবং আপনি যদি এরকম করাইতে চান কিনা তোমার কাছে জিজ্ঞেস করবে। আর তুমি তখন বলতে পারো যে হ্যাঁ আমি করাবো অথবা করাবো না। তোমার ওরা তখন দামও বলবে যে আসলে যে সার্ভিসটা দিবে সেটার জন্য এরকম কেমন কস্ট হবে সেটা বলবে। এমনি হ্যাঁ সার্ভিস চার্জের ফিস দিয়ে দিতে হবে। তবে কি হয়েছে? হুম, নেম প্লেট দিব। কি শেষ হচ্ছে? দাঁড়াও। কোথায় প্যান্টিং কি করছো? নিয়ে যেতে কোথায়? এই সাবিত কি এই রুমে আসতে দিও না আম্মু। আর তাসমিয়া তুমি চিল্লায়ও না, শোনা যায় কিন্তু কথা। আচ্ছা আমরা কন্টিনিউ করি।
শোনা যাচ্ছে তো কথা, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখো, এখানে ফাংশনের ডেফিনেশনটা এখানে আছে, মানে কোড থেকে আমরা তুলে নিয়ে আসছি এখানে। তাহলে আমরা প্রথমে 113 কে কল দিছিলাম, মেইনের ভিতর থেকে 113 কে কল দিছি। আচ্ছা, তারপরে 113 এক্সিকিউশন এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে আসতেছে আসতেছে আসতেছে, প্রিন্ট হয়েছে, আমরা প্রিন্টটাও দেখতে পারছি। এরপরে যখন এই যে অর্ডার চেকিংটা হয়েছে, চেকিং হওয়ার ভিতরে দেখো, ভিতরে এখানে আরেকবার আমি টেস্টকে কল দিছি, 1+2 দিয়ে ভাগ করার পরে, ঠিক আছে? এটাকে আবার কল দিছি। কল দেওয়ার কারণে তখন 113কে ওই যে 1+2 দিয়ে ভাগ করে মানে 57 হয়েছিল, সেই 57 এর নতুন একটা আরেকটা যেহেতু কল হয়েছে, আরেকটা স্ট্যাক এখানে চলে আসবে, ঠিক আছে? টেস্ট 57 ধরো, ঠিক আছে? টেস্ট 57 এটা চলে আসবে। আমার টেস্ট 113 কল, 113 এক্সিকিউশনটা কিন্তু শেষ হয়নি। 113 কিন্তু এক্সিকিউশন শেষ হইতো কখন, যদি একদম এইখানে চলে আসতো, এই পার্টটাতে এসে এক্সিকিউশন শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় নাই, কারণ হলো মাঝখানে আরেকটা কল চলে আসছে। আচ্ছা, এরপরে 57কে দিয়ে কল হইতে 57 আবার উপর থেকে শুরু হয়েছে, ওর যেহেতু নতুন একটা কল, ওর আবার উপর থেকে শুরু হইতে হইতে আবার অড পাইছে, আবার এখান থেকে এসে 57 থেকে ধরো আরেকটা কল হয়েছে, এমন কল হইতে হইতে একসময় এসে আমরা দেখছিলাম যে 16 না সরি, টেস্ট 8 কল হয়েছিল, টেস্ট 8, ঠিক আছে? 8 কল হয়েছিল, এরপরে 4, এরপরে শেষ পর্যন্ত যে যখন টেস্ট 1 যখন কল হয়েছিল, টেস্ট 1 কিন্তু একসময় মানে আমি যখন 2 পাইছিলাম, তখন কিন্তু এই যে এই পার্ট থেকে টেস্ট 1টা কল হয়েছিল। টেস্ট 1 কল হওয়াতে কি হয়েছে দেখো, টেস্ট 1-এ ও আর নিচের দিকে যায় নাই, টেস্ট 1 যেহেতু একটা বেস কেস, এই পার্টে এসে ও কি করছে, রিটার্ন করে দিছে। যখন 1 পাইছিল, রিটার্ন করে দিলে কি হয়, সেটার এক্সিকিউশন সেখানেই শেষ হয়ে যাবে। তার মানে রিটার্ন করার পর টেস্ট 1 এর এক্সিকিউশন যেহেতু শেষ, এক্সিকিউশন শেষ হলে এখান থেকে আমি তুলে ফেলবো, ঠিক আছে? এই স্তূপ থেকে স্ট্যাকের কাহিনীটা হলো, রাখার সময় আমি যেটাকে রাখি সেটা সব নিচে পড়ে যায়, এখন একদম লাস্টে যাকে রাখি সেটা সবচেয়ে উপরে থাকে। মানে তুমি চিন্তা করো, আমাদের বইয়ের স্ট্যাক যখন আমরা করি, তুমি প্রথমে যেই বইটাকে রাখছিলা সে কিন্তু সবার নিচে পড়ে গেছে, চাইলেই কিন্তু তাকে তোলা যায় না, উপরের গুলো আগে তুলতে হয়, এরপর নিচের জনকে তুলতে হয়। ওরকমই লেটেস্ট লাস্ট যাকে আমি স্ট্যাকে রাখছিলাম, সে সবার আগে এখান থেকে এক্সিকিউশন কমপ্লিট হয়ে চলে যাবে। তার মানে 1 এর কমপ্লিট, 1 এর পরে সিরিয়ালি 2 ছিল, 2 ও চলে যাবে, এরপরে সিরিয়ালি সবাই আস্তে আস্তে এক্সিকিউশন কমপ্লিট করে চলে যাবে, যেতে যেতে 13 ও চলে যাবে। 13 চলে যেয়ে শেষে আবার মেইন কিন্তু বাকি থাকবে, মেইনের ভিতরে টেস্ট 13 এর পরে আমরা সময় রিটার্ন 0 লিখছিলাম, রিটার্ন 0 কে নিয়ে মেইন আমার বের হয়ে যাবে। তার মানে এই এক্সিকিউশন স্ট্যাকের ভিতরে আমার রিকার্শন কিভাবে কাজ করে সেটা, এটা এখানে একটা ছোটখাটো একটা এক্সাম্পল দিলাম আমি। তাহলে আমার স্ট্যাকে এরকম প্রত্যেকবার একটার উপরে আর একটা কল হয়ে 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 এরকম স্তূপ করে রাখতেছে, আর লাস্ট যে কল হয়েছিল তাকে আস্তে 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 এক্সিকিউশন শেষ করে করে সিরিয়ালি বের করে দিতেছে, ঠিক আছে? রিকার্শনের ক্ষেত্রে তুমি যদি এখানে মাল্টিপল আলাদা আলাদা ফাংশন কল দিতা, সেম কাজটাই হইতো এখানে, কিন্তু এখানে সেম ফাংশনকে আমি যেহেতু কল করছি, ওরই বিভিন্ন কপি ক্রিয়েট হয়ে হয়ে স্ট্যাক ভরে, মানে স্ট্যাকের ভিতরে রাখা হয়েছে ওর কপিগুলোকে, এরপরে ওর এক্সিকিউশন শেষে প্রত্যেকটা একটা একটা করে লাস্ট যে এক্সিকিউট হয়েছে তাকে আমি বের করে দিছি। বোঝা গেছে এই পার্টটা? এটাও তোমরা একটু দেখবা, মানে এটা যদিও এটার আরো ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, এটা ডিটেলস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? ওই সি প্লাস প্লাস ইন ব্যাকএন্ড এর ভিতরে আপাতত রিকার্শন যেভাবে হলো আমাদের কাজ করে সেটা একটা ভেগ আইডিয়া এখানে তোমাদের দিলাম। রিকার্শন আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, মানে টাইম নিয়ে দেখা লাগবে মোটামুটি, আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু হার্ড। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। নেক্সট নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের হলো পয়েন্টার। পয়েন্টার কি? পয়েন্টার একটা ডাটা টাইপ, যেইটা পয়েন্টার একটা ডাটা টাইপ যেটা কি স্টোর করে, মেমোরি অ্যাড্রেস স্টোর করে, ঠিক আছে? আমাদের সব ডাটা টাইপ ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার স্টোর রাখে, ডাবল হলো দশমিক নাম্বার স্টোর রাখে, স্ট্রিং হলো একটা ক্যারেক্টারের সিকোয়েন্স স্টোর রাখে, ওরকম পয়েন্টার ভ্যারিয়েবল বা পয়েন্টার ডাটা টাইপ কি স্টোর রাখে, মেমোরি অ্যাড্রেস স্টোর রাখে। আচ্ছা, পয়েন্টার ডিক্লেয়ার করতে হয় কিভাবে দেখো, ইন্টিজার প্রথমে বলতে হয় যে তুমি যে পয়েন্টারটা, মানে যেই ডাটা টাইপের যেই ডাটাকে তুমি পয়েন্ট করতে চাইতেছো
সেই ডাটা টাইপটা তোমার লিখতে হবে। যেমন ইন্টিজার, এরপরে স্টার্ট দিয়ে পয়েন্টার, মানে এই পয়েন্টারটা অবশ্যই একটা ইন্টিজারকে পয়েন্ট করবে, ঠিক আছে? একটা ইন্টিজারকে পয়েন্ট করবে, একটা ইন্টিজারের পয়েন্টার, ওর ভ্যালু একটা মেমোরি অ্যাড্রেস, কিন্তু ও পয়েন্ট করবে কাকে? একটা ইন্টিজারকে। আচ্ছা, তোমরা বলো, তোমার দেখি তোমাদের এটা কেউ বলতে পারো নাকি? আমার, ও যেহেতু একটা পয়েন্টার, ও তো একটা মেমোরি অ্যাড্রেসকেই স্টোর মানে রাখবে, মেমোরি অ্যাড্রেসকেই ও রাখবে, তাহলে আমার এখানে ইন্টিজার কেন দরকার হলো? ইন্টিজার কেন দিলাম আমি? ও তো একটা অ্যাড্রেসকেই রাখবে, আমি ইন্টিজার করলেও অ্যাড্রেসকে রাখবে, তারপরে স্ট্রিং করলেও অ্যাড্রেসকেই রাখবে, ডাবল করলেও অ্যাড্রেসকেই রাখবে, ও তো রাখতেছে অ্যাড্রেস। তাহলে আমার এখানে ইন্টিজার, ডাবল এগুলো লেখার দরকার হয় কেন? ভাই অ্যাড্রেসটা তো একটা ভ্যালু শো করে। অ্যাড্রেস, অ্যাড্রেস জাস্ট মেমোরি অ্যাড্রেস, যে হ্যাশ সামথিং হেক্সাডেসিমালে লেখা থাকে একটা অ্যাড্রেস, ঠিক আছে? ওটা জাস্ট একটা অ্যাড্রেস, আর কিছুই না, শুধু অ্যাড্রেসই, আর কিছু রাখে না ও। ভাই অ্যাড্রেসে ডাটার কোন রকম ডাটা টাইপ এন্ট্রি করা হবে ওইটা ডিফাইন করে। উম, ওইটা তো আমার আর একটা ভ্যারিয়েবল হলো, ওইটা বলতে পারো যে হ্যাঁ আর একটা ভ্যারিয়েবল হলো, বোঝাচ্ছে যে ও কি স্টোর রাখবে, কিন্তু ও তো জাস্ট, আমি বলতেছি যে পয়েন্টার শুধুই মেমোরি অ্যাড্রেস রাখবে, আর কিছু তো রাখতেছে না, তাহলে এইটা কেন প্রয়োজন হচ্ছে? আমার কোশ্চেনটা এটা। আচ্ছা, আমি অ্যান্সার দিয়ে দিই থাক। অ্যান্সারটা হলো, দেখো আমাদের ডিফারেন্ট ডাটা টাইপগুলা, যেমন ইন্টিজার কয় বাইটের? ইন্টিজার 4 বাইটের। আচ্ছা, ইন্টিজার 4 বাইট। এখন আমাদের মেমোরির যে ব্লকগুলো বা মেমোরি অ্যাড্রেসগুলো নরমালি একটা ব্লক নরমালি 1 বাইটের হয়, ঠিক আছে? আই মাইট বি রং, কিন্তু একটা অ্যাড্রেসে নরমালি 1 বাইট বোঝায়, ঠিক আছে? তাহলে একটা অ্যাড্রেস কয় বাইট বোঝায়? 1 বাইট বোঝায়। তাহলে আমি ইন্টিজার দিতেছি কারণ আমি, ও তো শুরুর অ্যাড্রেসটাকে রাখবে, ঠিক আছে, প্রথম অ্যাড্রেসকে রাখবে, কিন্তু ইন্টিজার যখন আমি রাখবো মেমোরিতে, তখন ও কয়টা বাইট নিয়ে কাজ করবে? ও আমার এইটুক জুড়ে একটা ইন্টিজার ভ্যালু থাকবে, ঠিক আছে? আমার এইটুক জুড়ে একটা ইন্টিজার ভ্যালু থাকবে এই 4টা ব্লক মিলে, কিন্তু এই পয়েন্টারটা শুধু প্রথম ব্লকের অ্যাড্রেসটা রাখবে, ঠিক আছে? শুধু প্রথম যে ব্লকটা আছে না, এই যে প্রথম ব্লকটা, এটার অ্যাড্রেসটা রাখবে। তার মানে ইন্টিজার দিয়ে বোঝাচ্ছে যে ও যখন ভ্যালু রিড করবে তখন ও পর পর কয়টা ব্লক নিতে হবে। যেমন ইন্টিজার নিলে ওর কয়টা ব্লক নিতে হবে? 4টা ব্লক নিতে হবে। আমি যদি এখানে ডাবল দিতাম, তাহলে শুরুর থেকে ওর কয়টা ব্লক নেওয়া লাগতো? 8টা। 8টা ব্লক রিড করা লাগতো। ওরকমই একটা অ্যারেরও পয়েন্টার হইতে পারে, আবার অ্যারেরও তো একটা ফিক্স সাইজ আছে। তার মানে অ্যারের পয়েন্টার নিলেও ও অ্যারের মানে শুরুর ভ্যারিয়েবল যেটা, সেইটার অ্যাড্রেসটা রাখবে, আর অ্যারের সাইজ দিয়ে বুঝাবে যে আসলে সে ওর কয়টা ডাটা রিড করা লাগবে একসাথে, ঠিক আছে? এটাই। তার মানে ক্যারেক্টার যদি নিতাম তাহলে একটা বাইটকেই বুঝাইতো, তখন ওর ভিতরে জাস্ট একটাই রিড করতো। ক্যারেক্টারের সাইজ কত হয়? 1 বাইট হয়। আচ্ছা, এখন তাহলে ইন্টিজার কেন দিই এখানে সেটা বোঝা গেছে। কিন্তু ও যখন ওর ভ্যালুর ভিতরে, আমি যদি কখনো ওর ভ্যালুটা প্রিন্ট করে দেখি, দেখবো যে ওর ভিতরে জাস্ট একটা মেমোরি অ্যাড্রেসই রাখা, আর কিছু রাখা নাই। আর ও কয়টা ব্লক রিড করবে পর পর, কন্টিনিউয়াস কয়টা ব্লক রিড করবে, সেটা আসলে পাই ইন্টিজার থেকে বা ওর পয়েন্টার টাইপ থেকে, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা পয়েন্টার টাইপ। আচ্ছা, এখানে একটা পয়েন্টারের এক্সাম্পল আছে, দেখো ইন্টিজার x ইকুয়াল টু 5। কারণ আমি পয়েন্টারকে অ্যাসাইন করে এইভাবে, ইন্টিজার, এই যে একটা পয়েন্টার ক্রিয়েট করলাম ইন্টিজার টাইপের, আর পয়েন্টারের ভিতরে ওর m% x দিয়ে আসলে x ভ্যারিয়েবলটার অ্যাড্রেসকে বোঝায়, ঠিক আছে? m%x দিয়ে বোঝায় ওই অ্যাড্রেস মানে x এর যে অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা, এই x তো এক জায়গায় স্টোর আছে, মেমোরিতে স্টোর আছে না এক জায়গায়, ধরো অনেকগুলো ব্লক আছে পর পর, এই ব্লকে x আছে, তাহলে এই ব্লকটার অ্যাড্রেস হলো এটা বোঝায়, অ্যাড্রেস। আর এই ব্লকটার অ্যাড্রেস, মাউস দিয়ে লেখা অনেক কষ্ট ভাই। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা এখান থেকে রেফারেন্স শুরু। আচ্ছা, তাহলে আমরা পয়েন্টারের কয়েকটা উদাহরণ দেখে আসি কোডে, বা পয়েন্টার আমরা কিভাবে আরো কি কাজে লাগানো যায়।
বোর্ডের স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা দেখো, আমরা তাহলে একটা পয়েন্টার ইউজ করব, আর পয়েন্টারের ভ্যালু আসলে ভিতরে কি রাখে সেটা আমরা টেস্ট করব। ধরো ওই যা এক্সাম্পল দেওয়া ছিল সেটাই আমি দেখাচ্ছি। ধরো ইন্টিজার x ইকুয়াল টু 10 বাট আচ্ছা 20, এটার ভ্যালু হলো 20। আমি এখন একটা ওর অ্যাড্রেসকে একটা পয়েন্টারের ভিতরে রাখবো, তাহলে টাইপ লিখতে হবে কি অবশ্যই। আচ্ছা আমি একটু চেঞ্জ করি, এটাকে ধরো ডাবল নিব 20.5, তাহলে আমার ডাবল টাইপের একটা পয়েন্টার নিতে হবে। পয়েন্টার নাম হলো ধরো পিটিআর, বা তুমি পিটিআর এক্স এটা বলতে পারো। স্টোর কি রাখবো m%x, এইটা দিয়ে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যালো, জি জি ভাইয়া। ভাইয়া দেখা যায়। আচ্ছা ঠিক আছে। এই তাহলে এই m% দিয়ে বোঝাই হলো ওর অ্যাড্রেসটা, ঠিক আছে? তাহলে আমি অ্যাড্রেসটা রাখলাম। এখন আমি যদি জাস্ট পিটিআর এক্স এটাকে একটু প্রিন্ট করে দেখাই, তাহলে দেখো কি দেখায়, দেখছো এটা কি নাম্বার কেউ বলতে পারবা? দেখো 0x61FDE, এটা কি নাম্বার? হেক্সাডেসিমাল। এটা হেক্সাডেসিমাল। আমাদের মেমরি অ্যাড্রেস গুলো হেক্সাডেসিমাল মানে লেখা হয় আর কি। আচ্ছা এখন এটাকে আবার আরেকভাবে দেখতে পারো, আমি যদি এখানে m%x প্রিন্ট করি, এটাও অ্যাড্রেসকেই বোঝাবে, সেম অ্যাড্রেসটাই পাবা। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিই, ডাবল ওয়াই দেখো চেঞ্জ হয়েছে এবার। যাই হোক, এখন ওয়াই এর অ্যাড্রেসটা দেখাইতেছে মেমরি অ্যাড্রেস, তাহলে মেমরি অ্যাড্রেস অ্যাক্সেস করে জাস্ট m% দিই, ঠিক আছে? এখন আমরা চিন্তা করো m% আসলে আর রেফারেন্সের সময় কিন্তু ইউজ করা হয়, আমরা যে রেফারেন্স পাস বাই রেফারেন্স করছিলাম সেখানেও এইটা সিমিলার কিন্তু একদম সেম না, পয়েন্টার আর রেফারেন্সের একটু পার্থক্য আছে। আচ্ছা এটাও দেখবো। এখন আমাদের কথা হলো তাহলে পয়েন্টার দিলাম, পয়েন্টারের ভিতরে স্টোর থাকে নরমালি জাস্ট অ্যাড্রেসটা। এখন ধরো আমি একটা পয়েন্টার থেকে ওই পয়েন্টারের যে অ্যাড্রেসটা আমি দেখতেছি, সেই অ্যাড্রেসে আসলে কি স্টোর করা আছে, কোন ভ্যালু স্টোর করা আছে সেটা আমি জানতে চাই। যেমন এই পয়েন্টার এক্স কে প্রিন্ট করলে তো, এটাকে প্রিন্ট করলে তো ডাইরেক্ট শুধু অ্যাড্রেসটা আসে, ঠিক আছে? এই পয়েন্টার এক্স কে প্রিন্ট করলে শুধু অ্যাড্রেসটা আছে, কিন্তু আমি চাইতেছি যে এই অ্যাড্রেসে আসলে স্টোর করা আছে কি সেটা চাইতেছি। তাহলে আচ্ছা আমি এখানে একটু কমেন্ট করে দিই, shows address, আর যদি ভ্যালুটা চাই তাহলে জাস্ট এখানে পয়েন্টারের আগে আরেকটা স্টার চিহ্ন দিতে হবে, তাহলে ভ্যালুটা শো করবে। দেখো দেখছো ভ্যালুটা শো করতেছে, স্টার পয়েন্টার এক্স দেওয়ার কারণে এই ওর যে পয়েন্টারের যে অ্যাড্রেসটা সেইখানে আসলে ভ্যালু কত দেওয়া সেটা স্টোর করতেছে। এখন এটা কিন্তু এই যে এখানে মজার জিনিসটা, এটা কিন্তু একটা সিঙ্গেল একটা ব্লকের অ্যাড্রেস, মানে সেখানে আছে 1 বাইট, কিন্তু ও কিন্তু ফুল ডাটা টাইপ তুলে আনতেছে 20.5। ও ফুল ডাটা আনতেছে, ফুল ডাটা আসলে আনতেছে কেমনে, কারণ ও একদম সিরিয়ালি 8টা ব্লক রিড করতেছে, ঠিক আছে? 8টা ব্লক, সেই 8টা ব্লক যে রিড করতে হবে সেটা পাইতেছে কোথায় থেকে, ওর পয়েন্টার টাইপ থেকে পাইতেছে, ঠিক আছে? পয়েন্টার টাইপটা যে ডাবল টাইপের পয়েন্টার। এখন পয়েন্টার আরেকটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো তুমি চাইলে ই করতে পারো পয়েন্টার দিয়ে অ্যারের ভ্যালুগুলো আমাদের মেমোরিতে, তো অ্যারের ভ্যালুগুলো আমাদের মেমোরিতে বলেছিলাম যে কন্টিনিউয়াস সিরিয়ালি স্টোর থাকে না, অ্যারেতে ভ্যালুগুলো সিরিয়ালি স্টোর থাকে, মানে সরি অ্যারেতে না মেমোরিতে, মেমোরিতে আমার অ্যারের ভ্যালুগুলো সিরিয়ালি স্টোর থাকে। তাহলে আমরা অবশ্যই পয়েন্টারকে আমি যদি এমন করি, একটা পয়েন্টারকে আমি প্রথমে অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে নিয়ে গেলাম, অ্যাসাইন করে দিলাম, এখন পয়েন্টারকে যদি আমি বাড়াই তাহলে অবশ্যই অ্যারের পরের ভ্যালুগুলো আমার কাছে পাওয়ার কথা। তাহলে সেই কাজটাই আমরা একটু করি। দেখো আমরা একটা অ্যারে নিয়ে নিই, ইন্টিজার অ্যারে, ধরো ইন্টিজার অ্যারে, ধরো এটা 10 সাইজের অ্যারে, 10 না 5 সাইজের অ্যারে। আমার কাছে ধরো ভ্যালুগুলো আছে 2 12 23 54 48 এরকম, এই 5টা ভ্যালু আছে। এখন আমি চাই কি, আমি একটা পয়েন্টার চাই যেটা প্রথমে এর দিকে একদম শুরুটাতে পয়েন্ট করবে, এরপরে সিরিয়ালি আমি ওকে পয়েন্টারকে সরায় সরায় আমি প্রত্যেকটা ভ্যালু দেখবো, যেহেতু মেমোরিতে ওরা পর পর থাকে। তাহলে আবার পয়েন্টার নিয়ে নিতেছি,
যেহেতু ইন্টিজার টাইপের ডাটা আমি রিড করব, তাহলে পয়েন্টারও কি হবে ইন্টিজার টাইপেরই। তাহলে ইন্টিজার পয়েন্টার ধরো পিটিআর একটু রাখলাম, তাহলে ওর কাছে কি স্টোর রাখবো? ওর কাছে স্টোর রাখবো হলো অ্যারের প্রথম জনের যে এইটা, প্রথম জনের যে ইন্ডেক্স পয়েন্টারটা সেটা স্টোর রাখবো। সেটা আমি কই পাবো বলো তো? ভাইয়া এর জিরো ইন্ডেক্সে। অ্যারের জিরো ইন্ডেক্সে মানে আমি এভাবে না ভাই এম্পারসেন্ট আসবে। এম্পারসেন্ট দিতে হবে। আচ্ছা, এভাবেও করলে কাজ করার কথা। দেখি আমরা একটু। আচ্ছা, একটা আমরা ফর লুপ চালাবো, যেহেতু 5টা ভেরিয়েবল, একটা ফর লুপ চালাবো। আর ভ্যালু অ্যাক্সেস করার জন্য পয়েন্টারে স্টার পিটিআর দেওয়া লাগে, তাই না? আর প্রত্যেকবার পয়েন্টারকে আমি 1 করে বাড়াই দিব বা একবার সরাবো। আচ্ছা, দেখি কি হয়। দেখো সেম ভাবে কাজ করতেছে না? দেখো 2 12 23 54 58 সবগুলাই কিন্তু আসতেছে না? তার মানে এখানে কিন্তু পয়েন্টারের আমি 1 বাড়াইছিলাম, কিন্তু ভিতরে ভিতরে এটা ওভারলোড করা, আসলে অপারেটরটা ওভারলোড করা। এখানে পয়েন্টার আসলে ওর যে ডাটা টাইপ না সেই অনুযায়ী বাড়াইতেছে, মানে 4টা ব্লক করে আগাবে। কিন্তু আসলে আমি বাড়াইতেছি 1, কিন্তু ও বাড়াবে অরিজিনালি 4টা ব্লক করে আগে আস্তে আস্তে, ঠিক আছে? এটা আরেকটা কাজ করা যায়, তোমরা চাইলে এটাও করতে পারো, এটাও কাজ করে। এই শুধু অ্যারে ARR এটার ভিতর আসলে ওর প্রথম ইন্ডেক্সের পয়েন্টারই থাকে, ঠিক আছে? ওর প্রথম ইন্ডেক্সের পয়েন্টারই থাকবে ওর কাছে। এখন আমি চেঞ্জ দেখার জন্য আবার একটু এখানে লিখি 26 সেম ভাবেই। ও আচ্ছা, এটা তো অ্যারেরই রেফারেন্স। তাহলে এভাবে দিতে হবে। সি তে মনে হয় কাজ করে। যাই হোক, তাহলে হ্যাঁ, প্রথম জনের আমি এইভাবে কাজ করার কথা দ্বারা এইভাবে কাজ করে। আচ্ছা, শুধু অ্যারে যখন লিখি, শুধু ARR, এটা দিয়েও আসলে এই অ্যারেটার প্রথম ইন্ডেক্সের পয়েন্টারটাকেই বোঝায় বা অ্যাড্রেসকেই বোঝায়, ঠিক আছে? শুধু ARR দিলে তখন আবার এম্পারসেন্ট দেওয়া লাগে না, তখন শুধু এভাবে রাখলেই তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? তখন এম্পারসেন্ট দিলে আরো এরর দিবে, কারণ এটা অলরেডি একটা পয়েন্টার। আচ্ছা, এখন তাহলে পয়েন্টার, এই যে পয়েন্টার যোগ বিয়োগ করা, এটাকে আমরা বলি পয়েন্টার অ্যারিথমেটিক। আর তুমি পিছন থেকেও ইটারেট করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো। অ্যারে ধরো আমি 4 নাম্বার থেকে শুরু করব, এক এক করে কমাবো, তাহলে কি হবে শেষের থেকে প্রিন্ট করার কথা। এই যে দেখো 48 54 23 12 2 এভাবে, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু ইতে ফিরে যাই। ও আচ্ছা, রেফারেন্সেরটাও আমরা এখানে দেখি। রেফারেন্সটা দেখে স্লাইডে চলে যাবো একটু পরে। আচ্ছা, রেফারেন্সটা কি? পয়েন্টার আর রেফারেন্সের পার্থক্য, কয়েকটা পার্থক্য আছে। যেমন পয়েন্টার জাস্ট একটা মেমোরি স্টোর রাখে, ঠিক আছে? ও জাস্ট একটা মেমোরি অ্যাড্রেস স্টোর রাখবে, কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে ও একটু আলাদা। রেফারেন্স জাস্ট ওই ভ্যারিয়েবলের আরেকটা কপি ক্রিয়েট হইতেছে না, ওই ভ্যারিয়েবলের তোমার আরেকটা নাম বলতে পারো, যে সেম ভ্যারিয়েবলের আরেকটা নাম। যেমন আমি বললাম যে আমার ইন্টিজার x = 5 বা x = 5 এরকম আছে, আর আমি চাই কি এই ভ্যারিয়েবলটার আরো কয়েকটা নাম থাকুক যেটা দিয়ে সেম ভ্যারিয়েবলটাই বোঝাবে। এরকম চাইলে আমার জাস্ট কি করতে হবে, ইন্টিজার ধরো $a = x, তাহলে a দিয়েও, মানে আমরা এটা কিন্তু পাস বাই রেফারেন্সে দেখছিলাম, এই a দিয়েও এখন কি বোঝাবে, x কেই বোঝাবে। আর আমি আবার তাহলে ইন্টিজার b = x, a b দিয়েও x কেই বোঝাবে। এখন আমি যেটাই রিডিউস করি, দেখো আমি x রিডিউস করলেও x কমে যাবে। দেখো আমি প্রিন্ট করে দেখাবো, cout x রিডিউস করলেও x কমবে, a রিডিউস করলেও x কমে যাবে, আর যদি b রিডিউস করি তাও x কমে যাওয়ার কথা। ভাই এটা তো রেফারেন্স ভেরিয়েবল না? হ্যাঁ, রেফারেন্স। এখন আমরা রেফারেন্স দেখতেছি, এখন পয়েন্টার দেখতেছি না, এখন রেফারেন্স দেখতেছি। দেখো দেখো, তাহলে x এর ভ্যালু প্রথমে ছিল 5, আমি প্রথমে x কেই কমাইছি, প্রত্যেকবার কিন্তু x এর ভ্যালুই প্রিন্ট হচ্ছে। দেখো প্রত্যেকবার x কে, a b কি প্রিন্ট কিন্তু করিনি, আমি x কে প্রিন্ট করছি, তাহলে x কমানোর পরে x এর ভ্যালু হয়ে গেছে 4। এবার a কে কমাইছি, তাও x এর ভ্যালু হয়ে গেছে, আবার কমে গেছে। কারণ কি, a একটা রেফারেন্স, মানে x এরই আরেকটা নামের মতো, অ্যালিয়াস যেটা বলি। আচ্ছা,
এরপরে আবার বি কে কমেছে, বিও ওর একটা রেফারেন্স, সেই সেম কাজটাই হয়েছে, এক্সই কমে গেছে শেষ পর্যন্ত। তার মানে রেফারেন্স সবসময় জাস্ট ওই একটা ভ্যারিয়েবলের আর একটা নামের মতো একটা রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্সের একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হলো পয়েন্টার পয়েন্টার তুমি চাইলে এভাবে রাখতে পারো, ইনিশিয়ালাইজ না করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে ওর ভিতরে পয়েন্টার ভিতরে নাল হয়ে থাকবে, ঠিক আছে। নাল লিখলেও পারো, নাও লিখতে পারো, পয়েন্টারে নাল রাখা যায়, কিন্তু রেফারেন্সে কখনো নাল রাখা যায় না। একটা এরর দিয়ে দিবে, দেখো নন পয়েন্টার টাইপ ইন্টিজার ফ্রম নাল আছে, মানে একটা এরর দিচ্ছে এখানে, পয়েন্ট তুমি রেফারেন্সে কখনো নাল ইউজ করতে পারবে, এমনকি এটাও করতে পারবে না। দেখো যে একটা ফাঁকা রেফারেন্স ক্রিয়েট করে রাখতে পারবো না। রেফারেন্সকে যখন ক্রিয়েট করবা অবশ্যই তখন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে, মানে কাকে রেফার করবে সেটা বলে দিতে হবে, তাইলে কাজ করবে, বুঝা গেছে। রেফারেন্স জাস্ট রেফারেন্স সবচেয়ে বেশি কই ইউজ হয়, ওই জাস্ট আমরা পাস বাই রেফারেন্স যখন করি তখন ইউজ হয়, বুঝতে পারছো? আচ্ছা, কারো কোয়েশ্চেন পয়েন্টার বা রেফারেন্স নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন পয়েন্টার বা রেফারেন্স নিয়ে? আচ্ছা, অ্যাজিউম করলাম কারো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমরা কন্টিনিউ করি স্লাইডে। আচ্ছা, তাহলে আমাদের পয়েন্টার গেল, রেফারেন্সে গেল, পয়েন্টার অ্যারিথমেটিক নিয়ে এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা টেস্ট করে দেখতে পারো। আমরা যেটা বললাম যে অ্যারেটা সেটাই এখানে দেওয়া। এরপরে রেফারেন্স কি বলা, রেফারেন্স আর অ্যালিয়াস ইজ ফর এক্সিস্টিং ভ্যারিয়েবল, মানে জাস্ট আরেকটা নামের মতো। এখানেও কিছু রেফারেন্সের এক্সাম্পল আছে। পয়েন্টার রেফারেন্সের একটাই বড় একটা পার্থক্য এটাই, ক্যান বি অ্যাজ রিঅ্যাসাইন, মানে পয়েন্টার একটু পর পর তুমি পয়েন্টার চেঞ্জ করে দিতে পারো, যে একটু পরে একটা পয়েন্টার একটু পরে আরেকজনকে পয়েন্ট করতেছে, আবার পয়েন্টারকে তুমি চাইলে নালও বানাই দিতে পারো। কিন্তু রেফারেন্সকে একবারই রিঅ্যাসাইন করা যায় না, মানে একটু আগে ধরো আমি বলতেছি যে একটা রেফারেন্স এ কে রেফার করতেছিল, একটু পরে আবার বি কে রেফার করতেছে, তুমি এটা করতে পারবে না। ওরা সবসময় প্রথমে ইনিশিয়ালি যেটা দিয়ে রাখবা, যাকে রেফারেন্স হিসেবে দিয়ে রাখবা তাকেই সবসময় রেফার করবে, এটা চেঞ্জ হবে না, চেঞ্জ করাও যায় না, ঠিক আছে। তাহলে লেখার সময় আমার ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগে, আর সেটা ইউজ হয় কোথায় 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 বেশি ইউজ হয়, পাস বাই রেফারেন্সের কারণে। পাস বাই পয়েন্টার, পাস বাই রেফারেন্স দুইটাই একভাবে কাজ করা যায়, কিন্তু পাস করার সময় আমরা পাস বাই রেফারেন্সে বেশি ইউজ করি, এটা ইজিয়ার আর কি। তুমি যদি পাস বাই পয়েন্টার ইউজ করো তাহলে দেখো তখন প্রত্যেকবার অ্যাক্সেস করার সময় স্টার্ট দিয়ে অ্যাক্সেস করতে হয়। এরপরে পয়েন্টারের আরো বড় একটা অ্যাপ্লাই হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা আমরা দেখব আজকে হালকা পাতলা, আর নেক্সট ক্লাসেও এর থাকবে অনেক কিছু। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন জিনিসটা হলো, আমাদের কোড যখন এক্সিকিউট হয় তখন আমাদের কোডটা মানে এক্সিকিউশনের পার্টগুলো কার কাছে চলে যায়, প্রসেসরের কাছে চলে যায়। তোমাদের তো তোমরা পড়ছো না, ওই যে কি জানো, কম্পিউটার ইন্ট্রোডাকশন নাকি জানো, প্রথম যে কোর্সটা ফার্স্ট ইয়ারে ছিল সবারই, ইন্ট্রোডাকশন টু কম্পিউটারস পড়ছো না? জি ভাই। আচ্ছা, তাহলে বলো তো দেখি সবচেয়ে ফাস্ট মেমোরি কোনটা? রেজিস্টার। রেজিস্টার মেমোরি। আচ্ছা, ক্যাশ। তাহলে হ্যাঁ, রেজিস্টারের পরে ক্যাশ, এরপরে আছে মেইন মেমোরি আছে, এরপরে আরো মেমোরি গুলো আছে, তাই না, লেভেল ওয়াইজ এরকম। আচ্ছা, এখন আমাদের কোডটা একদম এক্সিকিউশনের শুরুতে আমরা প্রথমে মেমোরিতে থাকে সবকিছু, এরপরে আস্তে আস্তে উপর দিকে ওঠে। যেমন রেজিস্টারে একদম এক্সিকিউট যখন হয় তখন রেজিস্টারে হয়, কিন্তু রেজিস্টার তো আমার লিমিটেড, হ্যাঁ, রেজিস্টার তো আমার সাইজ লিমিটেড হয়, রেজিস্টার তো বেশি থাকে না, অল্প কিছু রেজিস্টার। যেমন এখনকার প্রসেসরগুলো তো 64টা রেজিস্টার থাকে। এখন তোমার রেজিস্টারের স্পেস যেহেতু লিমিটেড, তাহলে আমি যদি অনেক বড় কিছু রাখতে চাই সেটা আমার কোথায় স্টোর রাখা লাগে? যেমন আমি ধর অনেক বড় একটা অ্যারে রাখতে চাই, সেটা কোথায় স্টোর রাখতে হয়?
এনিওয়ান? আচ্ছা, আমি একটা ছোট আইডিয়া দেই, সেটা হলো তোমরা এটা টেস্ট করে দেখেছো কিনা, যারা প্রবলেম সলভিং করো তারা হয়তো বলতে পারবা। আমরা লোকাল স্কোপের ভিতরে বা একটা ফাংশনের ডেফিনেশনের ভিতরে ম্যাক্সিমাম কত সাইজের অ্যারে নিতে পারি আমরা? ম্যাক্সিমাম কত সাইজের অ্যারে নিতে পারি? এনিওয়ান? 17 ব্যাচ? ভাইয়া হ্যাঁ বলো। র্যাম এর উপর ডিপেন্ডেন্ট কি? হ্যাঁ আসলে আরে? এটা র্যামের উপরে ডিপেন্ডেন্ট আসলে। সিপি তে 10⁻6 to 7 এই রেঞ্জের মেমরি এলোকেট করা যায়। হ্যাঁ, আমার আসলে লোকাল স্কোপে বা একটা ফাংশনের ভিতরে ম্যাক্সিমাম, আচ্ছা আমি একটা এই লিখি। ভাই ফাংশনের ভিতরে হলে 10⁻6 হ্যাঁ ফাংশনের ভিতরে আর হলো বাইরে 10⁻6। 7 ফাংশনের ভিতরে সর্বোচ্চ 10⁻6 এর মতো, ঠিক আছে? আর এখানে আমি 10⁻6 নিতে পারবো। 1 কি 6 অ্যারে ডিক্লেয়ার করতে পারবো। 1 is 7 দিলে আমার এখানে গ্যাঞ্জাম ক্রিয়েট হবে। আচ্ছা 1 is 7 এভাবে দেওয়া যাবে না। কনভার্সন ডাবল 1 2 3 4 5 6 7 গ্লোবালি হবে 1/7। হ্যাঁ এরকম দিলে এখানে দেখা যাচ্ছে যে কাজ করতেছে, কিন্তু তোমার কোড বক্স যখন রান দিবা তখন প্রথমে দেখবা একটা এরর হয়ে গেছে, মানে এক্সিকিউশনের শুরুতেই একটা এরর দিয়ে আর কিছুই আসবে না, দেখবা স্ক্রিন খালি হয়ে গেছে, জাস্ট বলবো যে এক্সিটেড উইথ এরর কোড সামথিং সামথিং। এখন তাহলে আমার তো একটা ফাংশন যখন এক্সিকিউট মানে এক্সিকিউশন স্ট্যাক যেটা আমরা বলছিলাম, এক্সিকিউশন স্ট্যাকে যখন যায় তখন ওর জন্য লিমিটেড স্পেস হলো 4 MB, ঠিক আছে? 4 MB, শুধু 4 MB। আর তুমি একটু হিসাব করে দেখো 4 MB যদি তোমার লিমিটেশন থাকে 4 মেগাবাইট, তাহলে তুমি ম্যাক্সিমাম অ্যারে সাইজ 10⁻6 এর উপরে নিতে পারবা না। 4 MB এর একটা লিমিটেশন থাকে। এই 4 MB-টা হলো এটাকে আমরা বলি স্ট্যাক মেমোরি। স্ট্যাক মেমোরি। আর তাহলে তুমি বলতে পারো তাহলে আমি যে বাইরে থেকে যে অ্যারে গুলো নিতেছি অনেক বড় অ্যারে, যে এখান থেকে বাইরে নিলে সেটা আমরা 10⁻7 এ নিয়ে যেতে পারি না, 10⁻7 8 এর কাছাকাছি 6 × 10⁻7 মনে হয়। এখন এরকম বড় একটা সাইজ নিয়ে যাইতেছে, কারণ তুমি যখন গ্লোবালি একটা নিবা তখন সেটা স্ট্যাক মেমোরিতে যাবে না, সেটা যাবে হিপ মেমোরিতে। হিপ মেমোরির লিমিট আসলে নরমালি প্রবলেমের উপরে যে মেমোরি লিমিট দেওয়া থাকে না, যে 512 MB প্রবলেমের টাইটেলে যেগুলো দেওয়া থাকে, সেটা আসলে হিপ মেমোরি সাইজ বোঝায়, সেটা স্ট্যাক মেমোরি না। স্ট্যাক মেমোরি 4 MB তে লিমিটেড, ঠিক আছে? এখন হিপ মেমোরি স্টোর হয় সব মেমোরিতে, আমাদের মেইন মেমোরিতে বা র্যামে, আর স্ট্যাক মেমোরিগুলো একদম ডিপেন্ডেন্ট হলো আমাদের ক্যাশ আর রেজিস্টারের সাথে, ঠিক আছে? এখন এখন কথা হলো যে আমি গ্লোবালি তো একটা মেমোরি নিতে পারতেছি, বা গ্লোবালি একটা অ্যারে বা ভ্যারিয়েবল নিলে সেটা হিপ মেমোরিতে চলে যেতেছে, কিন্তু আমার যদি দরকার হয়, আমার ধরো একটা ফাংশনের ভিতরে বড় একটা অ্যারে নেওয়া লাগতেছে বা গ্লোবাল অ্যারে নেওয়া লাগতেছে, ফাংশনের ভিতর থেকে আমরা কেমনে নিব বা হিপ মেমোরি থেকে আমি কিভাবে ইউজ করব ফাংশনের ভিতরে, তখন আমাদের যেটা করতে হয় তোমার ডাইনামিক ভাবে নিতে হয়, বা আমরা যে বলি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সেটা আসলে তোমার হিপ মেমোরিকে বোঝায়, ঠিক আছে? এটা আসলে ডাইনামিক মেমোরিটা আমার হলো হিপ মেমোরিটা মেমোরি। এখন তুমি যদি নিতে চাও ডাইনামিক মেমোরি, বা আমি এখানেই ধরো একটা বড় অ্যারে নিতে চাই, উপরে এটা না ডিক্লেয়ার করে আমি নিচে ডিক্লেয়ার করতে চাই, তখন আমার পয়েন্টার ইউজ করা লাগে আর নতুন একটা কিওয়ার্ড ইউজ করা লাগে, যেমন ধরো এইভাবে ইন্টিজার অ্যারে নিউ অ্যারে, মেবি এইভাবে, আবার একদম নিউ মানে একদম পুরোপুরি মনে নাই, নিউ ইন্ট মেবি হবে, হ্যাঁ এভাবে এই নিউ কিওয়ার্ড ইউজ করা লাগে। নিউ কিওয়ার্ডটা কি করে, আমার ডাইনামিক মেমোরি বা হিপ মেমোরি থেকে আমাকে মেমোরি এনে দেয় নিউ কিওয়ার্ডটা। আর সেটা মেমোরি যখন এনে দিবে আমার তো একটা পয়েন্টার লাগবে, ঠিক আছে? আমার একটা পয়েন্টার লাগবে, সেই পয়েন্টারটার জন্য আমার ওই অ্যাড্রেসটাকে বোঝাতে একটা পয়েন্টার লাগবে না, সেইটা আমার একটা পয়েন্টারের মধ্যে স্টোর করা লাগবে, যেটা এই যে ARR, ঠিক আছে? এখন আমি চাইলে, বা আমি যদি একটু ছোট নিয়ে নিই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, আমি চাইলে এখন এগুলো অ্যাক্সেস করে এগুলোতে কাজ করতে পারবো নর্মাল অ্যারের মতোই।
নর্মাল অ্যারের মতোই সেটাকে আমি সবগুলাকে ধরো আমি i+5 দিয়ে দিলাম। এখন আমি ভ্যালুগুলো চাইলে দেখতেও পারি। i+5 ছিল তো 5 6 7 8 14 পর্যন্ত আসছে। এটা 9 ছিল, 9 + 5 14। বোঝা গেছে? এইটা আবার কি ফ্রম, এটাকে আমরা বলতেছি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এখন ডাইনামিক মেমোরি যখন নিয়ে নাও তখন এই জিনিসটা লোকাল থাকে না, এটা গ্লোবাল হয়ে গেছে। তুমি তখন এটাকে বাইরে অ্যাক্সেস করতে পারবা। ডাইনামিক্যালি নিয়ে গেলে সেটা কি হয়ে যায়, সেটা গ্লোবাল হয়ে যায়, সেটা তুমি বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেল ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটার কাজ আছে একটু হায়ার লেভেলে গেলে, এটার অনেক জায়গায় কাজ আছে। লো লেভেলে কাজ করা যায়, তো হাই লেভেল হাই প্রবলেমগুলোতে এটা বেশি কাজে লাগে আর কি। কিন্তু আমি খুব একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করি না। আচ্ছা, এখন নর্মাল প্রবলেমে আমরা যে মানে আচ্ছা ছোট একটা উদাহরণ দিই তোমাদের, যেটা একটা ব্যাড প্র্যাকটিস আসলে। আমি আগে অনেক করতাম, এখন তেমন একটা করি না। ট্রেনার আমার কোড দেখে তো আমার বকা দিছিল অনেক, হাসানুল ভাই। মানে অনেকে দেখো এই কাজটা করো, ধরো ইন্টিজার n আমি নিলাম, n দিয়ে আমার অ্যারে সাইজ নিব, n নিলাম একটা ভ্যারিয়েবল, এবার আমি n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই কাজটা করি না আমরা অনেকেই? বলো, এই কাজটা আমরা করি না অনেকেই? এটা n সাইজের একটা অ্যারে আমি ডিক্লেয়ার করছি, করি তো এটা আমরা, তাই না? জি ভাই। ভাই এটা করি। এখন এইটাতে একটা প্রবলেম আছে, সেটা হলো দেখো, তুমি যে ভ্যারিয়েবল সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করো, তার মানে তোমার প্রোগ্রাম আগে থেকেই জানে না যে ওর আসলে কতটুক মেমোরি লাগবে। আমি যদি এখন ইউজার যদি বলে দেয় 100, তার মানে ওর জন্য 100 রেখে দিবে। ইউজার যদি বলে 1000, ওর জন্য 1000। তার মানে প্রোগ্রামের আগে, প্রোগ্রামের এক্সিকিউশনের শুরুতেও কিন্তু বুঝতেছে না ওর আসলে কতটুক মেমোরি দরকার। আর এইটা তোমার এক্সিকিউশনে ঝামেলা করে। যেমন আমার ধরো ও একটা এক্সপেক্টেড একটা ভ্যালু নিয়ে গেছে, কিন্তু তোমার আসলে বড়টা আরো বেশি চাইতেছো, তখন ও আসলে আবার মেমোরি থেকে আরো অ্যালোকেট করবে, মেমোরি নতুন করে মেমোরি অ্যালোকেশন করবে। তাহলে সেটা আমার এক্সিকিউশন একটু কমাই দিবে বা এক্সিকিউশন একটু গ্যাঞ্জাম ক্রিয়েট করবে। আর এজন্যে যদি এরকম করাই লাগে, তুমি হয় ভেক্টর ইউজ করবা, মানে এসটিএল যে ভেক্টরটা সেটা ইউজ করবা, এভাবে এন সাইজের একটা ভেক্টর বানায় নিবা, অথবা তুমি ডাইনামিক্যালি একটা সাইজে নিয়ে নিবা। বোঝা গেছে? ডাইনামিক সাইজের অ্যারে নিয়ে নিবা। তখন সেটা কি করবে, হিপ থেকে নিয়ে নিবে। আর হিপ মেমোরিতে তো আমার ঝামেলা নাই, হিপ তো অনেক বেশি, ঝামেলা ক্রিয়েট হয় স্ট্যাক ইউজ করতে যে। বোঝা গেছে? তাহলে এরকম ভ্যারিয়েবল সাইজের অ্যারে অ্যাভয়েড করা উচিত। আমি অনেক ইউজ করি, এমনকি আমি এই অভ্যাসটা আমি বাদ দিয়ে দিছি প্রায় 3-4 মাস আগে আর কি। মানে এতদিন পর তাও এভাবে ইউজ করতাম। হাসানাল ভাই দেখে তো আমার পুরো লিটারেলি বকা শুরু করছে যে আরে তুমি এমনি করো কেন, এটা একটা হইলো। যাই হোক, তাহলে আমরা নেক্সট পার্টের ক্লাসের শেষের দিকে আছি মোটামুটি, আমরা বেশি একটা টপিক নাই মনে হয় আজকে। আচ্ছা দেখি। আচ্ছা, তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন গেল। এরপর অ্যারের পয়েন্টারটা, সেটাও আমরা একটু আগে দেখাইছি। এই যে দেখো ডাইনামিক্যালি কিভাবে অ্যারে নিয়ে নিতেছে। এখন ডাইনামিক্যালি অ্যারে নিলে সেটাকে আবার ডিলিটও করা যায়। সেটাকে তুমি অ্যারেটাকে হিপ মেমোরি ক্লিয়ার করার জন্য তুমি এভাবে ডিলিট করে দিতে পারবে অ্যারেটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কিছু আগের মানে আমাদের ক্লাসের টপিক মোটামুটি শেষের দিকে। তোমাদের কয়েকটা এক্সাম্পল আছে, কোডের এক্সাম্পল, আর কিছু ছোটখাটো এক্সারসাইজ আছে কিছু, ঠিক আছে? এখানে কিছু কোড আছে, সেটা তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো, বা আমি অলরেডি যেসব কোড লিখছি সেটা তো দিয়েই দিব। আর এখানে কিছু কিছু কোশ্চেন আছে, এগুলো তুমি নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর কিছু এক্সারসাইজ আছে, দেখো ফাংশন মানে পয়েন্টার ইউজ করে ফাংশন লিখতে বলছে, যেটা দুইটা ভ্যালু সোয়াপ করবে আর কি। এরপরে দেখো রেফারেন্স ইউজ করে সোয়াপিং। আচ্ছা, উপরে এটা পয়েন্টার দিয়ে সোয়াপিং, এটা রেফারেন্স দিয়ে সোয়াপিং। এইটা গ্লোবাল আর লোকাল ভ্যারিয়েবল ডেমনস্ট্রেট করা হয়েছে, আমি এটা অলরেডি দেখাইছি কোডে কিভাবে গ্লোবাল আর লোকাল ভ্যারিয়েবল কেমনে কি করা লাগে। এরপরে এখানে জাস্ট আজকে টপিকগুলোর একটা সামারি লেখা, ঠিক আছে? আচ্ছা, এগুলোই সামারি লেখা আছে এখানে। আজকের টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, ফাংশন বি, মানে আর প্র্যাকটিস করার অনেক কিছু আছে আজকে এখানে।
আজকে আমার সাজেশন থাকবে তোমরা এখানে যতগুলো প্র্যাকটিস আছে সেটা তো করবাই, আমি নর্মালি আলাদা করেও একটা ধরো প্র্যাকটিস শিট দিয়ে দিব, কিছু কিছু জিনিস প্র্যাকটিস করার জন্য বলবো, সেটা তোমরা প্র্যাকটিস করবা। আর পড়া তো লাগবেই, ঠিক আছে, কোড তো লেখা লাগবেই মাস্ট। তোমরা আসলে প্র্যাকটিস কেমন করতেছো এটা আমার জানা নাই, কিন্তু এই টাইমটা যেহেতু তোমরা দিতেছো, টাইমটা ঠিক মতো ইউটিলাইজ করার জন্য বা টাইমটা যাতে তোমার আসলে ওয়েল স্পেন্ট হয়, এই জন্য তোমার অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, বুঝা গেছে? স্লাইড তো পড়বাই, প্র্যাকটিসও করা লাগবে, কোডও করা লাগবে মাস্ট, তাহলে এই টাইমটা আসলে কাজে লাগবে, নয়তো এই টাইমটা ওয়েস্ট ছাড়া কিছুই না তোমার, বুঝা গেছে? আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা অলরেডি যারা দিয়ে দিয়েছো অ্যাটেন্ডেন্স লিভ নিতে পারো, আর যারা দাও নাই দিয়ে দাও।